হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। 2টা মিনিট দিয়ে তারপরে স্টার্ট করছি। কেউ লাস্ট ক্লাস মিস করে থাকলে লাস্ট ক্লাস চ্যাপ্টার 1 পড়িয়েছি, ওই লেকচারগুলো দেখতে লাগবে, বইয়ের চ্যাপ্টার 1 পড়তে লাগবে। ওকে, আজকে চ্যাপ্টার 3 আরম্ভ করব। এটা আগের ক্লাসে বলেছিলাম রাইট, যে এটাই মোস্ট ডিফিকাল্ট। সো 2টা লেকচার চ্যাপ্টার 3 এটাই মোস্ট ডিফিকাল্ট, আর মানে মোস্ট কোয়েশ্চেন এখান থেকেই আসবে এক্সামে। কারণ যদি মোবাইল কমিউনিকেশন কোনো জব ইন্টারভিউ দাও, কোয়েশ্চেন এখান থেকেই হবে। ওকে, আচ্ছা স্টার্ট করি আস্তে আস্তে। একটা মিনিট। এক মিনিট স্টার্ট করছি।
ওকে, স্টার্ট করি। জি স্যার। Okay, so first topic today is what is the cellular concept. So একটা কথা লাস্ট ক্লাসে জাস্ট আরম্ভ করেছিলাম, বলেছিলাম রাইট, each conversation or each line, মানে each line বলতে এই যে যখন মোবাইল whenever মানে you try to talk to someone, একটা ফোন করলে each conversation is given a separate channel, রাইট? এক্সাম্পল দিয়েছিলাম ওই যে টিভিতে এক একটা চ্যানেল কি হয়, এক একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে যায়। প্রত্যেকটা টার্ম এক্সপ্লেইন করেছিলাম, বলেছিলাম মাঝখানে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে, সেখান থেকে একটা রেঞ্জ থাকে প্লাস মাইনাস, ওইটাই হচ্ছে পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা, মনে আছে? and upper frequency minus lower frequency is the bandwidth in hertz, right? and পাশাপাশি এক একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস মাইনাস, পাশাপাশি এটাই হয় এক একটা চ্যানেল। and এই যে two conversations cannot be on the same channel because then they will interfere। কথাগুলো মনে আছে? চ্যানেল, ভিডিও চ্যানেল সবগুলো বলেছিলাম, ঠিক আছে এভরিওয়ান? আচ্ছা, তারপর এটাও বলেছিলাম এই যে কথার কথা, এই যে রেডিও চ্যানেল এক্সাম্পল দিয়েছিলাম যে 88.8 মেগাহার্টজ ধরো রেডিও ফুর্তি বা কিছু একটা। এখন একই 88.8 এ যদি ব্রাজিলে কোনো রেডিও চ্যানেল থাকে তাহলে আমাদের অসুবিধা নাই, বিকজ বাংলাদেশের এই সিগন্যালটা ব্রাজিলে পৌঁছাচ্ছে না, ব্রাজিলের সিগন্যাল বাংলাদেশে পৌঁছাচ্ছে না। কিন্তু একই ব্যান্ডে বাংলাদেশে আরেকটা রেডিও চ্যানেল থাকতে পারবে না, দুটার সিগন্যাল ইন্টারফিয়ার করবে। ইন্ডিয়াতে যদি থাকে আমাদের বর্ডার এলাকায় ইন্টারফিয়ার করবে, মনে আছে কথাগুলা? Yes, sir. ওকে, সো এখন এই যে সেলুলার কনসেপ্ট হচ্ছে এই যে মেজর ব্রেক থ্রু ইন সলভিং দ্য প্রবলেম অফ স্পেকট্রাল কনজেশন ডিউ টু ফাইনাইট রেডিও স্পেকট্রাম। মানে কি, আমার টোটাল রেডিও স্পেকট্রামটা ফিক্স, মানে ওই যেটাও পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দিয়েছিলাম, বলেছিলাম কোন পার্টটা রাইট, এই যে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য তার মধ্যে এক এক অপারেটরকে সাবডিভাইড করে এক একটা ভাগ দেওয়া হয়। সো এটা টোটাল চ্যানেলটা আমার ফিক্সড, এর মধ্যে যত আমার গ্রামীণের ইউজার বেস বেড়েই যাচ্ছে, সাবস্ক্রাইবার বেড়েই যাচ্ছে। সো কি হবে, আমি প্রত্যেকে একটা সার্টেন অ্যামাউন্ট ব্যান্ডউইথ দিলে আমার টোটাল ব্যান্ড তো শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? বিকজ আমার টোটাল ব্যান্ডটা তো আনলিমিটেড না। গ্রামীণ ফোন বিটিআরসি থেকে একটা সার্টেন ব্যান্ড কিনেছে, আর যত কাস্টমার বেড়ে যাচ্ছে এই অ্যামাউন্ট তো আনলিমিটেড না, রাইট? তো ওইটাই হচ্ছে স্পেকট্রাল কনজেশন, মানে রোড কনজেশনের মতো, যে আমার ফিক্স স্পেকট্রামের মধ্যে মোর অ্যান্ড মোর ইউজার্স, মোর অ্যান্ড মোর সাবস্ক্রাইবারকে আমি মোর অ্যান্ড মোর লাইন প্যারালালি দিতে চাচ্ছি, বুঝতে পারছো কথাটা? স্যার আপনি কি ফার্স্ট পেজে আছেন? একদম ফার্স্ট পেজে আছে দ্য সেলুলার কনসেপ্ট হেডিংটা। আমরা লেখা দেখতে পাচ্ছি লেকচার 3। আচ্ছা, স্লাইড পেজ 3, নিচে পেজ নাম্বারগুলো আছে, স্লাইড নাম্বারগুলো আছে। সো আবার ওই যে মাঝে মাঝে এটা ওই আমার সাথে আপডেট হয় না, সো লেকচার 3 নিজেরা ডাউনলোড করে ফেলো, তাহলে নিজেরা পাতা উল্টাতে পারবে। একটা মিনিট দিয়ে নিজেরা ডাউনলোড করে ফেলো লেকচার 3। ওকে স্যার।
জি স্যার, Okay. ডাউনলোড করা হয়ে গেছে। ওকে, সো স্লাইড 3। আচ্ছা, এখন এই যে সেলুলার কনসেপ্ট বলতে বোঝায় রিপ্লেস সিঙ্গেল হাই পাওয়ার ট্রান্সমিটার উইথ মেনি লো পাওয়ার ট্রান্সমিটার্স, অর্থাৎ রিপ্লেস ওয়ান লার্জ সেল উইথ মেনি স্মল সেলস। পরের স্লাইড। সো এই আইডিয়াটা হচ্ছে এই যে পুরো আমরা টিভি ট্রান্সমিশন হয় ওই বিটিভির একটা বড় অ্যান্টেনা দিয়ে, স্যাটেলাইট চ্যানেলগুলো এক স্যাটেলাইট থেকে বিম করে পুরো দেশের উপর এক একটা সেপারেট চ্যানেলে। এখন মোবাইল ফোন আইডিয়াটা ছিল, এই যে একটা ব্রিলিয়ান্ট একটা নভেল একটা আইডিয়া ছিল, যে এটার জন্য আমরা স্লাইড 5-এ যাও, একবারে স্লাইড 5-এ যাও, পরে পরে আসবো। স্লাইড 5 এভরিওয়ান, ঠিক আছে? রিউজ, হ্যাঁ। সো সেলুলার কনসেপ্ট আইডিয়াটা ছিল, ইমাজিন এটাই আমার পুরো দেশ, এই যে এই ডান দিকে যে উইয়ার্ড শেপের ম্যাপ দেয়া, ওকে? আচ্ছা, এই দেশটাকে আমি কতগুলো এই যে রিজনে ভাগ করব, এগুলাকে আমি সেল বলছি। সো এক একটা হেক্সাগোনাল শেপ, এক একটা সেল, ওকে? আমি কতগুলো নাম্বার দিলাম, এ বি সি ডি ই এফ, আবার 3বার করে এক একটা দেয়া। ইজ এভরিওয়ান উইথ মি? পুরো দেশকে আমি কতগুলো রিজনে ভাগ করলাম, একটা স্মল এরিয়াকে আমি একটা সেল বলে আখ্যায়িত করছি, এই হেক্সাগোনাল শেপগুলা। তারপরে কয়েকটা সেলের আমি নাম দিচ্ছি, এ থেকে এফ পর্যন্ত, এ জি পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, তারপর দেখো মাঝখানে এই যে ব্ল্যাক ইন বিটুইন লাইনগুলো। সো এই এ থেকে জি, এই কয়টা হয়, 1 2 3 4 5 6 7, এই 7টা সেল মিলায় এটাকে আমি বলছি একটা ক্লাস্টার। সো আমার এখানে 7 সেলস টুগেদার মেক আ ক্লাস্টার। সেই দেশটাকে আমি 3টা ক্লাস্টারে ভাগ করেছি, 3টা ক্লাস্টারে ভাগ করেছি, এক একটা ক্লাস্টারকে 7টা সেলে ভাগ করেছি। ইজ এভরিওয়ান উইথ মি? সো পুরো আমার কভারেজ রিজনটাকে আবার বলছি, পুরো দেশ হোক সিটি হোয়াটএভার, মানে আমার যেটা এন্টায়ার কভারেজ এরিয়া, এটাকে আমি 3টা ক্লাস্টারে ভাগ করেছি, এক একটা ক্লাস্টারকে আমি 7টা সেলে ভাগ করেছি, ওকে? সো ক্লাস্টার আউটলাইনড ইন বোল্ড। আচ্ছা, রেপ্লিকেটেড ওভার কভারেজ এরিয়া, রেপ্লিকেটেড মানে পরে বলছি। সেলস উইথ সেম লেটার ইউজ সেম সেট অফ ফ্রিকোয়েন্সিজ। এখন সাপোজ আমার টোটাল 700টা চ্যানেল আছে এভরিওয়ান, ঠিক আছে? আমার মোবাইল অপারেটরের যে গ্রামীণ, আমি আমাকে যতগুলো বিটিআরসি যে ব্যান্ড টোটাল দিয়েছে, এটাকে আমি 700টা চ্যানেলে ভাগ করলাম, 700টা, ওকে? টোটাল ব্যান্ডটাকে, সো ইচ কল উইল গেট 1/700 টাইমস দি এন্টায়ার স্পেকট্রাম, or times the spectrum allocated to my company. Is everyone with me? না বুঝলে থামাও। সো আমি বললাম আমি 700টা চ্যানেলে ভাগ করেছি। তারপর আমি এই যে সেল এ কে আমি অ্যাসাইন করলাম চ্যানেল 1 থেকে 100, বি কে অ্যাসাইন করলাম চ্যানেল নাম্বার 101 থেকে 200, সি কে 201 থেকে 300, এভাবে জি কে 601 থেকে 700, ওকে? ঠিক আছে? সেই 7টা সেলে 700 ভাগ করলাম। আচ্ছা, আমার এক এক সেলের অ্যান্টেনা, ট্রান্সমিশন অ্যান্টেনার রেঞ্জ অর কভারেজ মানে ডিস্টেন্স লিমিট হচ্ছে এই সেল পর্যন্তই। বুঝতে পারছো কথাটা? সেলের মাঝখানে আমি অ্যান্টেনাটা দিলাম, ট্রান্সমিশন অ্যান্টেনা। এখন অবভিয়াসলি আমার এই যে অ্যান্টেনার কি হচ্ছে, ওই যে ইনভার্স স্কোয়ার ল মনে আছে, মানে যত ডিস্টেন্স যত বাড়ে তত ওই যে রিসিভ অ্যাম্পলিটিউড কমতে থাকে, Yes, ঠিক sir. আছে? সো আমি এটার মানে ট্রান্সমিশন পাওয়ারটা সেট করলাম প্রত্যেক সেলে, যে সেলের এন্ড পর্যন্ত গিয়ে এটা 0 হয়ে যাবে। সো এই সেল পর্যন্তই এটার তুমি সিগন্যাল পাবা, ওকে? মানে মোবাইলের ওই যে বার কমতে 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 এতে তুমি যখন এন্ডে যাবা এটা 0 হয়ে যাবে, ওকে? সো এটাই আমার ডিজাইন মেথড। আবার বলছি, সো আমি প্রথমে 700টা সেলে এই 700টা ব্যান্ডে ভাগ করলাম, মানে 700টা ফ্রিকোয়েন্সি চ্যানেলে ভাগ করলাম টোটাল ব্যান্ডটাকে। এক এক চ্যানেলকে এভাবে, এ কে দিলাম 1 থেকে 100, বি কে 101 to 200, এভাবে করে। এন্ড প্রত্যেকটার টাওয়ারের ট্রান্সমিশন পাওয়ার আমি সেট করলাম যে একটা মোবাইল যদি ওই সেলের বাইরে চলে যায় ও 0 পাওয়ার পাবে,
তার মানে কি, একটা সেট সে যেই সেলের মধ্যে আছে শুধু ওই টাওয়ারের সিগন্যালটাই সে পাবে, অন্য কোনো টাওয়ারের সিগন্যাল তার পর্যন্ত পৌঁছাবে না। ইজ এভরিওয়ান উইথ মি? Yes, sir. Yes, sir. Yes, sir. তারপর আমি যেটা করলাম, এখন প্রত্যেক ক্লাস্টারে এই যে এ কে আমি চ্যানেল নাম্বার 1 to 100 দিয়েছিলাম, অন্য ক্লাস্টারের এ গুলাকে আমি সেম চ্যানেল গুলাই দিলাম, সেম 1 to 100। বি গুলাকে প্রত্যেকটা বি কে 101 to 200, সি কে 201 to 300। ওকে, এখন দেখো এই কথাগুলো মেক সেন্স করে কিনা। সো সেলস উইথ সেম লেটার use the same set of frequencies, right? All A's use the same set, all B's use the same set. আপনার ক্লাস্টার ইজ রেপ্লিকেটেড ওভার কাভারেজ। রেপ্লিকেটেড মানে রিপিটেড। সো আমি এ থেকে জি পর্যন্ত পুরো ব্যান্ডটাকে আমি ভাগ করে দিয়েছিলাম, পুরো জিনিসটাকে আমি আবার রিপিট করছি থ্রু মাই এন্টায়ার কান্ট্রি। ওকে, স্লাইড 4 এ ফেরত যাই। স্লাইড 4 এ ফেরত এসেছি। So base station in each cell allocated a group of channels. Then a group of cells make a cluster, and total number of channels is replicated or repeated in next cluster. So adjacent cells, adjacent পাশাপাশি, always assign different channel groups from neighboring cells. So যেটা হচ্ছে, এখন তুমি সেল 5 এ গেলে দেখবে, স্লাইড 5 এ গেলে, সো পাশাপাশি সেলগুলো সব সময় ডিফারেন্ট চ্যানেলস হচ্ছে। এ আর ডি ডিফারেন্ট চ্যানেল, ডি আর বি ডিফারেন্ট চ্যানেল, ই আর জি ডিফারেন্ট চ্যানেল। একটার ই আর পরের ক্লাস্টারের জি পাশাপাশি হচ্ছে, একটার ডি আর পরের ক্লাস্টারের বি পাশাপাশি হচ্ছে, আবার নিচে উপরেরটার ই আর নিচেরটার বি এন্ড সি পাশাপাশি হচ্ছে। এগুলো সব ডিফারেন্ট চ্যানেলস। তোমার ই এর সাথে পরের দুই ক্লাস্টারের ই সেম চ্যানেল, বাট ওগুলো ফার অ্যাওয়ে। ওকে, সো আমার এই এক্সাম্পলে ক্লাস্টার সাইজ ইজ 7। ইট ডাজ নট হ্যাভ টু বি। So frequency reuse factor equal to 1/7, মানে each cell contains 1/7 of the total available channels. 2টা মিনিট গ্যাপ দেই, এটা বুঝেছো কিনা একটু চিন্তা করো। এটাই ছিল মানে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া, যেটা প্রথম মোবাইল অপারেটররা মানে কি বলবো তাদের মাথায় এসছে। ঠিক আছে, ওকে, এখন আসি। ফার্স্ট মাথায় অবভিয়াস কোয়েশ্চেন একটা আসে যে সো এখন আমি মাঝখানে একটা টাওয়ার দিলাম, একটা মাথায় রাখে টাওয়ারের মানে কি বলবো, মানে টাওয়ার থেকে ওই সিগন্যাল উইল থ্রু ওয়্যারলেস ট্রাভেল ইন ইকুয়াল স্ট্রেংথ ইন অল ডিরেকশনস, রাইট? সো একটা সেলের এই যে টিপিক্যালি হেক্সাগোনাল শেপ ধরেই ডিজাইনটা করা হয়। এখন কতগুলো কথা মাথায় আসে, মানে একটা হেক্সাগন তো আমার একটা কমন জিওমেট্রিক শেপ না, তাই না? আমি হেক্সাগন কেন ডিজাইন করলাম, রাইট? আর মানে তোমার প্রথম কথা যে আবার বলছি যে টিপিক্যালি একটা টাওয়ার থেকে ধরো হেক্সাগন কি হচ্ছে, এই যে সেন্টার থেকে স্লাইড 6 এ আমি ডায়াগোনালের ডিসটেন্সটা বেশি স্ট্রেট মানে পারপেন্ডিকুলারের চেয়ে, রাইট? সো আমি এখন কি করে এনশিওর করব যে মানে এই আমার মানে যেটা ফুটপ্রিন্ট টার্মটা ইউজ করা হয়, যে এই আমার এই ফুটপ্রিন্ট অফ দি অ্যান্টেনা এই উইয়ার্ড শেপটা হবে, মানে আনসার ইজ এটা এক্সাক্ট হ্যাঁ করাটা পসিবল না। সো মানে থিওরিটিক্যালি হেক্সাগন শেপ ধরে ডিজাইন করা হয়, প্র্যাকটিক্যালি চেষ্টা করা হয় যাতে ফুটপ্রিন্টটা হেক্সাগনের মতো হয় অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বুঝতে পারছো? প্রিসাইজ প্র্যাকটিক্যাল ফুটপ্রিন্ট কখনোই এক্সাক্ট হেক্সাগন শেপ হবে না, মানে কোনো জমেট্রিক্যাল পারফেক্ট জমেট্রিক্যাল শেপই হবে না।
রাইট? এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমি যেটা বলছি আমরা হ্যাঁ চেষ্টা করি হেক্সাগোনাল শেপের ফুটপ্রিন্ট করার। সো ফার্স্ট কোয়েশ্চেন আনসার করবো কেন এটা চেষ্টা করি। সেকেন্ড হচ্ছে যেটা সার্কুলার হওয়ার কথা, আমরা কিভাবে চেষ্টা করি যাতে এটা হেক্সাগন হয়। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট কোয়েশ্চেনটায় আসি, মানে কেন, হ্যাঁ যেটা বললাম এক্স্যাক্টলি সার্কুলার হওয়ার কথা, বাট উই ডোন্ট ওয়ান্ট ইট টু বি আ সার্কেল। সো ফার্স্ট মানে আই উইল আনসার ওয়াই ডু উই নট ওয়ান্ট ইট টু বি আ সার্কেল, why do we want it to be a hexagon. Second বলবো how do we try to manipulate it to be a hexagon as much as possible. আমার ভিউ পয়েন্টটা বুঝতে পারছো? ওকে, ফার্স্ট আসি, এই যে সার্কেল হলে অবভিয়াস প্রবলেমটা হচ্ছে ইমাজিন বাংলাদেশের ম্যাপ, একটা কতগুলো সার্কেল দিয়ে তুমি দেশটাকে কভার করার চেষ্টা করছো। সার্কেল দিয়ে কিন্তু যে কোনো ম্যাপ কভার করা ইম্পসিবল, তোমার হয় গ্যাপ থাকবে নাহলে ওভারল্যাপ থাকবে। কথাটা বুঝতে পারছো? দুইটা সার্কেল পাশাপাশি দিলে চারটা সার্কেল দিয়ে ভরতে পারবা না, মানে জাস্ট বাই ভার্চু অফ দ্য শেপ, রাইট? সার্কেলগুলোর মধ্যে মধ্যে গ্যাপ রয়ে যাবে। সো গ্যাপ রয়ে যাওয়া মানে কি, তোমার মানে কি বলবো, লোকেশন থাকবে যেখানে কোনো সিগন্যাল পাবে না তোমার সাবস্ক্রাইবার, তাই না? মানে এটা আমাদের হয়, বাট আমরা তো এটা চাই না, রাইট? ব্লাইন্ড স্পট বলে, তাই না? বাট অ্যাজ আ ডিজাইনার তুমি এটা চাও না, অ্যাজ আ বিকজ সাবস্ক্রাইবার এটা চায় না। সেকেন্ড, যদি যেটা বলছি এই যে এই ব্লাইন্ড স্পট যদি না এটা ভরতে চেষ্টা করো, তোমার অনেক ওভারল্যাপিং সার্কেল দিতে হবে। ওভারল্যাপিং দিলে কি হচ্ছে, প্রথম হচ্ছে একই জায়গায় দুইটা সেলের ফুটপ্রিন্ট হচ্ছে, মানে ইন্টারফিয়ারেন্স। তুমি চাচ্ছ সেম ফ্রিকোয়েন্সি দুই সেলকে দেওয়ার জন্য, এই কারণে তুমি সেপারেট রাখতে চাচ্ছ দুইটা ডিফারেন্ট সেলের ফুটপ্রিন্ট, তাই না? হ্যাঁ, আমি পাশাপাশি সেম দিচ্ছি না, তাও মানে আমার ফার্স্ট অবজেক্টিভটা ভায়োলেট করছে। সেকেন্ড, ওভারল্যাপ মানে হচ্ছে দুইটা টাওয়ার দিয়ে আমি একই জায়গা কভার করছি। আমার টাওয়ার্স আর এক্সপেন্সিভ, একটা মোবাইল কোম্পানি চায় কত কম টাওয়ার দিয়ে সে পুরো দেশ কভার করতে পারে, তাই না? বিকজ টাওয়ার্স আর মানে মোবাইল টাওয়ার্স আর এক্সপেন্সিভ, রাইট? ওকে, সো সার্কেলটা প্রবলেম, ওটা বুঝতে পারছো। আচ্ছা, স্ট্রেট ফরওয়ার্ড গুলায় আসি, স্কোয়ার বা ট্রায়াঙ্গেল, রাইট? মানে ওয়াই ডু উই গো ফর আ পেন্টাগন আর আ হেক্সাগন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই এক্স্যাক্টলি। যেটা হয় কি দেখো, আমার এই যে ইনভার্স স্কোয়ার ল, মানে আমার পাওয়ার ফলস উইথ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, রাইট? সো আমার সেলফোনের কতগুলা, মোবাইল কোম্পানি অপারেশনের কতগুলা কস্ট আছে, একটা বড় কস্ট হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট, অপারেটিং কস্টের। ইলেকট্রিসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার লেভেল, অ্যাম্প্লিটিউড লেভেল দ্যাট ইট ট্রান্সমিটস অ্যাট। এখন আবার মানে সাবসিকুয়েন্টলি কত পাওয়ারে ট্রান্সমিট করতে হবে, দ্যাট ইজ গভর্নড বাই দ্য ফারদেস্ট পয়েন্ট ডিস্টেন্স ওয়াইজ ফ্রম দ্য সেন্টার, রাইট? কত দূর কভার করতে হবে সেটাই ডিটারমিন করছে কত মিনিমাম পাওয়ারে ট্রান্সমিট করতে হবে। সো ফারদেস্ট পয়েন্ট হচ্ছে এই যে ভার্টেক্স ডিস্টেন্সটা, সেন্টার থেকে ডায়াগোনালটা ভার্টেক্স ডিস্টেন্স বলে, ঠিক আছে? এখন আমি এখানে তিনটা শেপের এক্সাম্পল দিচ্ছি, C1 C2 C3, একটা স্কোয়ার, একটা ট্রায়াঙ্গেল, একটা হেক্সাগন, ঠিক আছে? Say with the same vertex size d, center to a diagonal, center to a vertex, right? Vertex distance বলে, মানে vertex বলতে কর্নার, so centered মানে mid point or centroid to a vertex distance যেটা, ওকে? সেই তিনটা শেপের মধ্যে তুমি যদি ডিসটেন্স ক্যালকুলেট করো ইন টার্মস অফ ডি, দেখবা যে এই যে এরিয়া অফ C3, মানে হেক্সাগন হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া, মানে কনসিকুয়েন্টলি মিনিমাম সেলস দিয়ে তুমি একটা গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করতে পারবা। সেটা দেশের ম্যাপ যদি কভার করতে চাও, একটা হেক্সাগন উইল গিভ ইউ আ লার্জেস্ট মানে লার্জার কভারেজ দেন আ স্কোয়ার। একই লজিকে যদি আমি অক্টাগন দেই, আরো বড় এরিয়া কভার হয়। সো সেখানে আসলে হেক্সাগন কেন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন এগুলো না কেন? সো ওইখানে আবার দেখা গেছে যে হেক্সাগন থেকে হেপ্টাগনে কথার কথা গেলে 6 সাইডেড টু 7 সাইডেড ফিগার, মানে 10% আমার এক্সট্রা কভারেজ হচ্ছে, বাট আমার 50% ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটি বাড়ছে।
তো সেখানে গিয়ে এই কম্প্রোমাইজ স্ট্রাইক করা হয়েছে যে স্টপ উইথ হেক্সাগন, মানে স্কোয়ার থেকে পেন্টাগনে গেলে দেখা যায় অনেক কভারেজ এরিয়া বাড়ে, পেন্টাগন থেকে হেক্সাগনে গেলে অনেক কভারেজ এরিয়া বাড়ে, এরপরে দেখা গেছে কভারেজ এরিয়া অল্প একটু বাড়ছে কিন্তু আমার ইকুয়েশনস অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে বাই ইউজিং মোর সাইডেড পলিগনস। ওকে, স্লাইড 7 এটাই বলা। So C3 provides maximum coverage area for a given value of D, and is a signal attenuation governed by D. So by using hexagonal geometry, fewest number of cells are required to cover a given geographic region. And niche rate bola che actual cellular footprint determined by the contour or shape of a transmission antenna and the physical environment. কথার কথা তোমার লার্জেস্ট ডিস্টেন্স একদিকে একটা বড় বিল্ডিং আছে যেটা সিগন্যাল ইন্টারফিয়ার করছে, অবস্ট্রাক্ট করছে, আরেকদিকে একদম ক্লিয়ার লাইন অফ সাইট, ওইদিকে কভারেজ অনেক বেশি হবে, রাইট? মাথায় রাখো, মানে ফিজিক্যাল টেরেন, নাম্বার, অ্যামাউন্ট অফ অবস্ট্রাকশন, পরে আমরা এটা চ্যাপ্টার 4 এ দেখবো, প্লেজ আ বিগ রোল। ওকে, এন্ড তোমার ফিজিক্যাল টেরেনটা তো ইউনিফর্ম না, হেক্সাগনের হতে পারে ওই সেলের একদিকে অনেক বড় বড় নিউ ইয়র্ক সিটি স্কাইস্ক্রেপার, আরেকদিকে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক খালি। সো তখন তুমি ঠিক সেলের মাঝখানে টাওয়ারটা বসালে ইকুয়াল কভারেজ দুই দিকে পাবে না। তোমার যেদিকে অনেক ধরো কথার কথা অনেক বড় বড় বিল্ডিং, অনেক হাই পাওয়ার দিতে হবে, কারণ বিল্ডিং এর ভিতর দিয়ে যেতে হবে, সেম পাওয়ারে অন্য সাইডে দেখা যাবে তোমার সেল পার হয়ে সিগন্যাল চলে গেছে। সো তখন তোমার সেলের ওই টাওয়ারের পজিশনিংটা করতে হবে, নট নেসেসারিলি ইন দ্য সেন্টার, ইন দ্য সেন্ট্রয়েড টার্মটা আছে না, সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেট করে, মনে আছে? সো ইউনিফর্ম বডি না হলে সেন্ট্রয়েড ইজ নট নেসেসারিলি দ্য সেন্টার, মনে আছে? Yes, sir. ওকে ওকে, স্লাইড 8, নেক্সট স্লাইড। সো এখানে এখন কয়েকটা বেসিক ফর্মুলা দিব। সো এই যে let a cellular system total of, let's say, suppose there are S total channels. So if it is divided among n cells in a cluster, number of cells available to each cell will be S divided by n. আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম, সাপোজ 700 চ্যানেল আছে, 7টা ক্লাস্টার, এই সেল হলে একটা ক্লাস্টারে 700 পাবে, সরি 100 করে পাবে এক এক সেল, ওইটাই বলা। আচ্ছা, তারপরে if the total cluster is replicated m times within a system, মানে ধরো m টা ক্লাস্টার আছে, total number of channels, system capacity is m times s, মানে initial capacity has been increased m fold by forming m number of clusters, ওইটাই। একটা মিনিট চিন্তা করো একটু। ওকে, so each cell is assigned a fraction 1 over n of the total number of channels. So 1 by n is called the frequency reuse factor. আচ্ছা, এখন আসি আমার ডায়াগ্রামে, স্লাইড 5 এ একটু ফেরত যাও সবাই, ঠিক আছে? স্লাইড 5 এ যেখানে ডায়াগ্রামটা আছে সেলগুলার, একটা জিনিস নোটিস করো যে এ থেকে জি সুন্দর সার্কেল হয়েছে, এ সেন্টারে, বি থেকে জি, রাইট? দেখতে পাচ্ছ? আচ্ছা, সো এন হচ্ছে আমার, যেটা বলছে কি ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর, মানে ক্লাস্টার সাইজ, মানে হাউ মেনি সেলস মেক আ ক্লাস্টার। আচ্ছা, স্লাইড 10 আমি এখন বলছি এন এর ভ্যালু যা ইচ্ছা যে কোনো ইন্টিজার নিলেই এরকম মানে সুন্দর ক্লাস্টার হবে না। সুন্দর বলতে বলছি যে দেখো খুব সিমেট্রিক ভাবে একটা এ আর আরেকটা এ যতটুকু ডিস্টেন্স, একটা বি আর আরেকটা বি অতটুকুই ডিস্টেন্স, একটা সি আর আরেকটা সি অতটুকুই ডিস্টেন্স, সব ডিরেকশনে। দেখতে পাচ্ছ স্লাইড 5 এ? জি স্যার। সো মানে ইউনিফর্ম ভাবে, মানে সুন্দরভাবে কভার করা যাবে না যদি এন এর ভ্যালু মানে যা ইচ্ছা দেয়া যাবে না, সেটাই বলছি। সো এন এর কতগুলো পসিবল ভ্যালুজ আছে, ওই সেটার থেকে চুজ করতে হবে। এন ক্যান বি 4, ধরো এ মানে এন ক্যান বি বি সি হতে পারে পাশাপাশি তিনটা, বাট এন, সরি, এন ক্যান বি 3, আই থিংক এন ক্যানট বি 5। কথাটা বুঝতে পারছো?
যাতে মানে প্রত্যেকটা এ ইকুইডিস্টেন্স হয় সব ডিরেকশনে। ওই এখানে তো 3 দিকে দেখা, উপরের সেল ক্লাস্টারটার উপরে সব ডিরেকশনে কিন্তু ক্লাস্টারস হবে। সো সব ডিরেকশনে ইকুইডিস্টেন্ট হয়, এটা ইনশিওর করতে মানে এখানে কথা হয়েছে নাম্বার অফ সেলস ইন আ ক্লাস্টার ক্যানট বি এনিথিং, কয়েকটা ম্যাজিক নাম্বারস আছে। এখন স্লাইড 10 এ আসো। স্লাইড 10 এ এই যে এখানে বলা, সো ইন অর্ডার টু কানেক্ট উইদাউট গ্যাপস বিটুইন অ্যাডজেসেন্ট সেলস n মাস্ট ফলো দিস ফর্মুলা, n মাস্ট বি ইকুয়াল টু i স্কয়ার প্লাস ij প্লাস j স্কয়ার ফর এনি i and j। সো স্মলেস্ট পসিবল ক্লাস্টার সাইজ হবে যদি আমি i কে 1 ধরি, j কে 1 ধরি, হয় 1 স্কয়ার প্লাস 1 1 প্লাস 1 স্কয়ার মানে 3। সো n ইকুয়াল টু 3 একটা পসিবল ভ্যালু, এর চেয়ে কম হবে না। তারপর হচ্ছে i1 j2 ধরলে আসে n ইকুয়াল টু 7, তার মানে n ইকুয়াল টু 4 5 and 6 আর নট অ্যালাউড। বুঝতে পারছো? নেক্সট হবে i2 j2 ধরলে 2 স্কয়ার প্লাস আবার 2 স্কয়ার প্লাস মানে 4 প্লাস 4 প্লাস 4 3 12। সো n ইকুয়াল টু 8 10 10 11 হতে পারবে না, নেক্সট হবে 12। সো 3 or 7 or 12। স্যার 10 টা একটু বুঝে নাও। ওকে, এখন আসি স্লাইড 11 টা দেখে 11 and 12। সো এখন হচ্ছে এই যে টু ফাইন্ড দ্য নিয়ারেস্ট কো-চ্যানেল নেইবার অফ আ পার্টিকুলার সেল, সাপোজ 12 n ইকুয়াল টু 12, পরের ভ্যালুটা হয় 19। এখন একটা মানে আমি কি করে এ বি সি ডি সুন্দরভাবে বসাবো প্রত্যেক ক্লাস্টারে। সো একটা এই যে সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে মুভ প্রথমে i সেলস along any chain of hexagons। আমি i and j কি জানি, মানে ওই n এর কনস্টিটিউয়েন্ট ভ্যালুস অথবা n যেভাবে আসলো, move i cells along any chain of hexagons, then turn 60 degrees anti-clockwise and move j cells। Slide 12 এ আসো। Slide 12। So in this example n equal to 19, এটা আসে i3 j2 ধরলে। মাঝখানের সেলে a আসো, মাঝখানের এটা এভরিওয়ান দেখা যাচ্ছে? আর মাউস দেখা যাচ্ছে? আচ্ছা স্লাইড 12 এ আসো, আমি বলছি স্লাইড 12 একদম মাঝখানের এটা দেখো এখন। সো আবার এটা তোমার হেক্সাগোনাল সেলস, রাইট? সো হেক্সাগোনাল মানে 6টা সাইড, 6 ডিরেকশনে 6টা ক্লাস্টারের প্রত্যেক ক্লাস্টারে একটা করে এ থাকবে। সো মেথড হচ্ছে মুভ এই যে আই সেলস along এনি ডিরেকশন। সাপোজ আমি উপরে যাই, প্রথমে আই হচ্ছে 3 সেল যাব, দেখো 1 2 3 গেলাম। তারপর টার্ন 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা একটা হেক্সাগনের এক একটা সেক্টরের অ্যাঙ্গেল কত এনিওয়ান? প্রত্যেকটা ভার্টেক্স টানলে সেন্টারে এক একটা অ্যাঙ্গেল কত হবে সেন্টারে? Sir, 60 degrees. 60 ডিগ্রি হবে, রাইট? 360 ডিভাইডেড বাই 6। সো দেখো Yes, sir. এ থেকে উপরে গেলাম আই ডিরেকশন 3 সেলস 1 2 থার্ড সেল, তারপরে 60 ডিগ্রি লেফট অ্যান্টি ক্লকওয়াইজ। 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে একটা ডিরেকশন লেফটে, এখানে 2 সেলস 1 2, ওই এটা পাওয়া গেছে। নেক্সট এ কোনটা হবে? এখন 6 ডিরেকশনে গিয়ে মানে টার্ন লেফট 1, এক ঘর লেফটে টার্ন করে ওই ডিরেকশনে আরো 2 যে যাবা। দেখো এইভাবে করে প্রত্যেকটা এ লোকেট করা গেছে। সেইভাবে আরেকটাকে বি ধরলে নেক্সট বি কোনটা পাবা, প্রত্যেক ক্লাস্টারে বিটা পাবা। সি ধরলে প্রত্যেক ক্লাস্টারে সিটা পাবা। তো এখানে যেটা হয়েছে কি, প্রথমে এর ওই যে মানে এর রাউন্ডে আশেপাশের গুলা বি সি ডি ই এফ জি হবে, আবার পরের আরেক সেট, বুঝতে পারছো, সারাউন্ডিংটাও মানে সেপারেট সেট এইচ আই জে কে এভাবে করে মার্ক করা হয়েছে, মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চ্যানেল ভাগ করা দেওয়া হয়েছে। দুই মানে अराउंड এ দুইবার সার্কেলে। বোঝা গেছে? স্লাইড 11 12 2 মিনিট গ্যাপ দেখে নাও। খুব ফান্ডামেন্টাল টপিক তো, আবার বারবার বলছি যে ওই মোবাইল ফোন ইন্টারভিউতে এইসব কোয়েশ্চেনই জিজ্ঞেস করে।
বিকজ মানে তাদের কাজ এখানে এই যে এই সেল ডিজাইন এগুলাই তাদের যেগুলো করতে লাগে। ওকে, আচ্ছা সেল নাম্বার এখন স্লাইড 13 হচ্ছে সিম্পল একটা প্রবলেম। আবার সাপোজ এই যে তুমি মোবাইল অপারেটর, তোমাকে 33 মেগাহার্টজ টোটাল ব্যান্ড দেয়া হয়েছে, ঠিক আছে? এখন তোমার ইউজ হচ্ছে দুইটা 25 কিলোহার্টজ সিমপ্লেক্স চ্যানেল, মানে তুমি ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং করো 25 কিলোহার্টজ আপলিঙ্ক 25 কিলোহার্টজ ডাউনলিঙ্ক, তাহলে সো তার মানে এক একটা কনভারসেশনে টোটাল 50 কিলোহার্টজ লাগে। টোটাল তাহলে তোমার কয়টা কনভারসেশন সাইমultaneously দিতে পারবে, কয়টা চ্যানেল হবে? 33 মেগাহার্টজ ডিভাইডেড বাই 50 কিলোহার্টজ, রাইট? আসে টোটাল 660 টা টোটাল চ্যানেলস হলো। আর তোমার ক্লাস্টার সাইজ হচ্ছে 7, মানে এক একটা সেলকে 660 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 94 চ্যানেলস দিতে পারবে এক একটা সেলকে। 13-14 5 মিনিট গ্যাপ নেই, নতুন টপ কিছু জিনিস পড়ো, 5 মিনিট গ্যাপ নেই।
কন্টিনিউ করি। আচ্ছা স্যার এখানে এন কি ওরা বলে দিবে আমাদেরকে, নাকি এন হচ্ছে কি আমরা নম্বর ধরে নিব? না না, বলে দিবে বলে দিবে। আচ্ছা আচ্ছা। ইয়ে দিব আবার, ওই যে প্র্যাকটিস প্রবলেমস অনেক দিব সেই বইতে। জেনারেল মানে জেনারেল প্রবলেম দিলে পারবে না। এখানে কতগুলা ওই হোমওয়ার্কে যেগুলো দিব একদম হুবহু এটার ভ্যালু চেঞ্জ করে দেবো। মানে এই কোর্সে একটু সুইচ করে দিলেই বিকামস আ গ্রাজুয়েট স্কুল প্রবলেম আর কি, বিকামস আ রিসার্চ প্রবলেম। সেখানে একদম মানে হুবহু করানো জিনিস দেয়া ছাড়া আসলে কোনো উপায় নাই, মানে ফর অ্যান আন্ডারগ্র্যাড কোর্স। ওকে, আচ্ছা এখন আসি এই যে যেটা দেখলাম, এই যে যে আমার এখানে এই এক্সাম্পলে, এখানে এই এক্সাম্পলে কত 660 চ্যানেলস। আমি আমার এক্সাম্পলেই আসি, এটা বইয়েরটা ছিল যে সাপোজ there are 700 চ্যানেলস, ঠিক আছে, 1 to 100, 101 to 200, মানে দোজ আর রাউন্ড ফিগার্স, ইজিয়ার টু কমিউনিকেট। ওকে ওকে, আচ্ছা এখন সো এই চ্যানেল অ্যাসাইনমেন্ট বলতে যেটা বললাম, এই যে সেল এ, যে এক্সাম্পল হচ্ছে 7 সেল ক্লাস্টার। আচ্ছা, এ গেটস 1 to 100, বি গেটস 101 to 200। সো এটাই দুই ভাবে করা যায়। ওয়ান ইজ কল্ড ফিক্সড চ্যানেল অ্যাসাইনমেন্ট, অ্যানাদার ইজ কল্ড ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ফিক্সড চ্যানেল অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যেটা বলছিলাম, এই যে এভাবে দেয়া আছে, আমি যেটা বললাম, এই যে 1 to 100 এ কে দেয়া, 101 to 200 নাম্বার 101 to 200 বি কে দেয়া, 201 to 300 সি কে দেয়া, এভাবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ সেল এ তে টোটাল 101 জন একসাথে ফোন করার চেষ্টা করছে। So if all channels in a cell are occupied, then a new call is blocked. তখনই ওই যে 101th person trying to make a phone call will get a channel busy বা নেটওয়ার্ক বিজি সিগন্যাল। ওই তখন যে নেটওয়ার্ক বিজি পাও মানে ওইটা যে তোমার সেলে কোনো চ্যানেল খালি নাই, এটার মানেই নেটওয়ার্ক বিজি। বুঝতে পারছো? আচ্ছা, এখন এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন ডিজাইন। তারপরে অবভিয়াসলি মোবাইল অপারেটর তো এই যে দে ট্রাই টু মেক মোর অ্যান্ড মোর, মানে কি বলবো, সলিউশনস টু প্রবলেমস, রাইট, মানে বিকজ দে অলসো ডোন্ট ওয়ান্ট টু লুজ বিজনেস। সো একটা ভেরিয়েশন হচ্ছে এই যে বড়োইং স্ট্র্যাটেজি। সাপোজ দেখলো ওর 101 জন কল করার চেষ্টা করছে, বাট পাশের সেলে দেখলো একসাথে 100 জন কল করছে না। সো a cell is allowed to borrow channels from a neighboring cell if all its own channels are occupied. And borrowing is supervised by the MSC. So MSC কে ইনস্ট্যান্টলি জানাবে যে আমার চ্যানেল শেষ হয়ে গেছে, আরো একজন কল করার চেষ্টা করছে। এমএসসি দেখবে ওই ক্লাস্টারে আশেপাশে কারো ফ্রি চ্যানেল আছে কিনা। কথার কথা, পাশের সেলে ধরো 100টা চ্যানেল আছে, ওখানে 80 জন ফোন করছে, এখন ওইখান থেকে একটা সেলে এঁকে দিতে পারে। ওকে, আচ্ছা, ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট হচ্ছে এই ফিক্সড ভাবে অ্যালোকেট করা হয় নাই। So voice channels are not permanently allocated to each cell. So all 700 are controlled by the MSC. So এখানে borrowingটা লাগে না। So base station requests a channel from the MSC every time a new call request is made. MSC then allocates a channel to the requesting call based on the decision algorithm. So MSC তখন অ্যাসাইন করে। So তখন এই ডাইনামিক অ্যাসাইনমেন্টে যে একটা সেলে 105 জন চাচ্ছে আর পর পাশের সেলে 50 জন যাচ্ছে, এই প্রবলেমটা অ্যারাইজ করবে না। অল 700 আর কন্ট্রোল বাই দি এমএসসি, মানে ও টোটাল ডিসিশন নিচ্ছে যে ওই ক্লাস্টারে এর বেশি সে দিতে পারবে না, বাট বিটুইন সেলস কম বেশি করতে পারে। বুঝতে পারছো? এখানে লাস্টে যেটা বলে এটা একটু দিস ইজ মোর কমপ্লেক্স বিকজ এই যে এমএসসি নিডস রিয়েল টাইম নেটওয়ার্ক ওয়াইড ইনফরমেশন, চ্যানেল অকুপেন্সি, ট্রাফিক ডিস্ট্রিবিউশন, রোমিং পসিবিলিটি, সিগন্যাল স্ট্রেংথ। এগুলো চ্যানেল অকুপেন্সি মানে হচ্ছে ধরো বিতে ওই যেটা আমি বললাম এতে 101 জন, বিতে 80 জন আছে, ঠিক আছে। এখন সাপোজ সিতে 20-30 জন আছে, সি একটা বড় হাইওয়ে, ওইখান থেকে অনেকে এই প্রেডিক্ট করছে কিছুক্ষণ পর বিতে চলে আসবে। সো তখন বিতে 80-র উপরে হয়ে যাবে, 100-র উপরে হয়ে যাবে। সো বি থেকে হয়তো তখন সে আনতে পারবে না। একটা মাথায় রাখতে হয় যে দুইটা প্রবলেম ফেস করি আমরা, একটা হচ্ছে নেটওয়ার্ক বিজি আর একটা কল ড্রপিং, রাইট। নেটওয়ার্ক বিজিকে বলে কল ব্লকড, মানে নতুন কল ইনিশিয়েট করতে পারছো না। কল ড্রপিং মানে কথা বলতে বলতে কেটে গেল। এখন কল ব্লকিংটা ইউজারের বেশি খারাপ লাগে, রাইট।
সো অপারেটর চেষ্টা করে কল ব্লক ড্রপ যাতে না হয় ফার্স্ট। সো এই যে ও দেখছে সি থেকে 20 জন বিতে চলে আসবে কথা বলতে বলতে, সো ও তখন দেখছে বিতে 20টা চ্যানেল খালি আছে ওর, বাট সিটা যখন চলে আসবে ওটা দিতে লাগবে ওই এক্সিস্টিং কলকে। তখন সে বলতে পারে না একে দিবে না, সে নতুন কল ইনিশিয়েট করার জন্য তার চ্যানেল নাই, যেগুলো এক্সিস্টিং আছে ওগুলো সামনে লাগবে। বুঝতে পারছো? সো এখানে ওই যে রোমিং পসিবিলিটি। ট্রাফিক ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় নেটওয়ার্ক ট্রাফিক ডিস্ট্রিবিউশন, মানে এখন কম আছে একটু পরে বাড়তে পারে। টিপিক্যালি মোবাইল অপারেটর দেখে যে সন্ধ্যায় 6টা থেকে 9টা সবচেয়ে বেশি ফোন কলস হয়। মানুষ অফিস থেকে বাসায় ফেরার সময় কল করে, মানে বাসে বসে থাকে, গাড়িতে বসে থাকে, কিছু করার থাকে না, তখন সবচেয়ে বেশি ফোন কলস হয়। ওকে, সো ডাইনামিক অ্যাসাইনমেন্টের জন্য এগুলোর উপর অ্যালগরিদম ইউজ দিস মানে কনসেপ্টস অর দিস প্রবলেমস, দিস কেসেস, দিস সিনারিওস। ওকে, নেক্সট হ্যান্ড অফ। সো হ্যান্ড অফের ডেফিনেশন হচ্ছে এই যে সাবস্ক্রাইবার ট্রাভেলস বিটুইন সেলস ডিউরিং এ কনভারসেশন। মানে কথা হচ্ছে তুমি এক সেল থেকে আরেক সেল যাচ্ছ ডিউরিং এ কনভারসেশন, এন্ড চ্যানেল এই যে এমএসসি মাস্ট হ্যান্ড ওভার call and control from old channel in old base station in old cell to new channel in base station in new cell. সো এই যে সি থেকে বি তে মুভ করছো, তো দেখবে সি বি এর কোন চ্যানেল খালি আছে। সো প্রথমে হচ্ছে কন্ট্রোলটা সি এর টাওয়ার থেকে বি এর টাওয়ারে ট্রান্সফার করতে হবে, এন্ড সি এর চ্যানেল থেকে বি এর আন্ডারে চ্যানেলে ট্রান্সফার করতে হবে। সো সেটকে বলতে লাগবে ডিফারেন্ট চ্যানেলে সুইচ করতে এন্ড ডিফারেন্ট টাওয়ারের সাথে কমিউনিকেট করতে, রাইট? সো এমএসসি মাস্ট আইডেন্টিফাই দ্য নিউ সেল, ওর তোমার এই যে লোকেশন ট্র্যাকিং দিয়ে বুঝতে লাগবে কোন সেলে যাচ্ছ, তারপরে ডিটারমিন অ্যাভেলেবল চ্যানেলস ইন দ্য নিউ সেল এন্ড পারফর্ম হ্যান্ড অফ সিমলেসলি মানে কল ড্রপ না করে ইউজার যাতে বুঝতে না পারে। আবার আননেসেসারি হ্যান্ড অফ নিড টু বি অ্যাভয়েডেড। সাপোজ তুমি হাঁটাহাঁটি করছো দুই সেলের মধ্যে, মানে খামোকে হ্যান্ড অফ করে ওর তো কাজ করতে হচ্ছে, রিসোর্সেস লস হচ্ছে। ওকে, আবার একটা মিনিট রাখি, এই হ্যান্ড অফের সিনারিও গুলো একটু বলে রাখো। বলো। হ্যাঁ, মানে ধরো আমি বলছি, ধরো সি, তুমি সেল সি থেকে সেল বি তে যাচ্ছ। সো সি তে তুমি দেয়া ছিল কথার কথা ওই যে 201 থেকে 300 ঘরে একটা চ্যানেল, ধরো চ্যানেল 250 দেওয়া ছিল, তুমি সেল বি তে যাচ্ছ তখন তোমাকে চ্যানেল 150 দিবে, তো চ্যানেলটাও চেঞ্জ করে দিতে হচ্ছে। গুড। সো নেক্সট 18 এ হচ্ছে ওইটাই ডায়াগ্রামেটিক সিনারিও। ধরো এই যে গাড়িটা এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে, ও বেস স্টেশন 1 এর সিগন্যাল কি হচ্ছে উপরে দেখা লেভেল এট পয়েন্ট এ, and নিচে হচ্ছে with time there, suppose he is moving away, so at time b এই যে ওর এর সিগন্যাল স্ট্রেংথটা কমে গেছে, রাইট, বিকজ অফ ডিস্টেন্স। ঠিক আছে, নিচের গ্রিনটা। আচ্ছা, পিবি হচ্ছে মিনিমাম অ্যাকসেপ্টেবল সিগন্যাল রিকোয়ার্ড টু মেইনটেইন দ্য কল, মানে এর নিচে সিগন্যাল স্ট্রেংথ তোমার এত নিচে চলে গেছে যে কল ড্রপ হয়ে যাবে। আচ্ছা, এখন বলা পার্পলে হ্যান্ড অফ থ্রেশহোল্ড পি, এটার মানে হচ্ছে এই যে হ্যান্ড অফ করতে তো সময় লাগবে, রাইট? ওই যে অন্য প্রথমে হচ্ছে কোন দিকে যাচ্ছ লোকেশন ট্র্যাক করে টাওয়ারটা আইডেন্টিফাই করতে হবে এমএসসি, ওই টাওয়ারের কোন চ্যানেল খালি আছে দেখতে হবে, তারপরে কন্ট্রোল চেঞ্জ করতে হবে, তোমার সেটকে বলতে হবে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করতে, টিউনিংটা চেঞ্জ করতে, একটা সময় লাগবে। সো আমার পি বি যদি হয় মিনিমাম অ্যাকসেপ্টেবল সিগন্যাল নিডেড টু মেইনটেইন আ কল, এর নিচে ড্রপ হয়ে যাবে, তাহলে একটু উপর একটু আগে থেকে পি পাওয়ার এ থেকে হ্যান্ড অফ কাজটা আরম্ভ করতে হবে। ওকে, তো স্লাইড 20 তে যাও, এই যে স্লাইড 20 তে যাও। সো এই যে পার্পলে যখন গেছে বর্ডারের মাঝখানে তখন হ্যান্ড অফ ইনিশিয়েট হয়, দেখো পাওয়ারটা বেড়ে গেছে, মানে ওর এখন লেভেল এট পয়েন্ট বি হচ্ছে ও অন্য টাওয়ারের সিগন্যাল স্ট্রেংথটা পাচ্ছে। বুঝতে পারছো? এ থেকে ও যখন রাইটে যাচ্ছে সিগন্যাল স্ট্রেংথ কমছে, পার্পল এখানে গিয়ে তার যখন টাওয়ার হ্যান্ড অফটা হয়ে গেছে তখন আবার যত রাইটে সে অন্য এরপরে সে যে টাওয়ার সিগন্যাল পাচ্ছে ওটার কাছে যাচ্ছে, সো সিগন্যাল স্ট্রেংথ বাড়ছে। তাই 20
19 ফেরত যাই। সো এই যে PA minus PB equal to delta যদি বলি, this delta should not be too large or too small. মানে if it is too small, মানে বেশি দেরি করে আরম্ভ করছে, চান্স অফ কল বিং লস্ট, এই যে ট্রান্সফার হওয়ার আগেই তোমার সিগন্যাল স্ট্রেংথ একদম মিনিমামে নিচে চলে যাবে, কল ড্রপ হয়ে যাবে। আর if it is too large, too many handoffs unnecessarily করবে, রিসোর্সেস ওয়েস্ট। ওকে, বাট একটা মিনিট যাক, এটা একটু স্লাইড 21 এ আসলাম। ওকে, এরপরে আসি। হ্যান্ড অফও কয়েক ধরনের হয়। Something called hard handoff and soft handoff. Hard handoff মানে MSC breaks mobile's connection to base station in old cell, makes new connection using new channel in new cell. Seamless transfer that goes unnoticed by user. এটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ। হচ্ছে আমি হ্যান্ড অফ বলতে যেটা ডিসক্রাইব করলাম, এটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ। এখন কিছু ভেরিয়েশনস এসছে। যদি আমি ওই যে ফিক্সড চ্যানেল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হার্ড হ্যান্ড অফ রাখবে। যদি আমার ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট হয়, যেখানে এই যে আবার চ্যানেলস আর কন্ট্রোলড বাই দ্য এমএসসি, রাইট, অ্যালোকেশন ফিক্সড ভাবে করা হয় নাই, এখানে মোবাইল রিটেইন সেম চ্যানেল অ্যাক্রস দ্য সিস্টেম। সো সফট হ্যান্ড অফে করা হবে যেটা, ধরো এই যেটা বললাম, চ্যানেল 250 তে আছে সেল সি তে, এখন সে সেল বি তে আসলো, এমএসসি বলবে 250 চ্যানেলটাই আমি এখন সেল বি কে অ্যাসাইন করে দিলাম। সো চ্যানেলটা চেঞ্জ করতে হলো না, সেটা ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো মোবাইল রিটেইন সেম চ্যানেল অ্যাক্রস দ্য সিস্টেম। এমএসসি কম্পেয়ার সিগন্যালস ফ্রম নেইবারিং বেস স্টেশনস টু ডিটারমিন দ্য স্ট্রংগেস্ট। মানে এমএসসি দেখছে এই যে সে ও মানে ওই ফোনটা, ওই সেল সেটটা কোন টাওয়ারের থেকে ক্লোজেস্ট, সিলেক্টস বিটুইন ইনস্ট্যান্টেনিয়াসলি রিসিভ ফ্রম আ নাম্বার অফ বেস স্টেশন, আসলে সবগুলো থেকে সিলেক্ট করে দেখবে কোনটার থেকে ক্লোজেস্ট। সো জাস্ট কন্ট্রোলটা ওই টাওয়ারের কাছে ট্রান্সফার করে দিবে, বাট চ্যানেলটা সেম থাকবে। So less work, right? Less মানে computational resources. মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ড অফ হচ্ছে এখানে তোমার সেটটা সে একটা টাওয়ারের সাথে কমিউনিকেট করছে, বাট হি ইজ লিসনিং টু সি আরো কোনো টাওয়ারের আশেপাশে সিগন্যাল সে পাচ্ছে কিনা। প্রত্যেক টাওয়ারের কিছু পেজিং মেসেজেস থাকে, ও দেখছে অন্য কোনো টাওয়ারের পেজিং মেসেজেস পাচ্ছে কিনা। এমন হতে পারে সেলফোনটা দেখলো আরেকটা টাওয়ার থেকেও আরো স্ট্রঙ্গার সিগন্যালস পাচ্ছে, ও কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স ওর কাছে কনসার্ন না, রিসিভ সিগন্যালের স্ট্রেংথটা কনসার্ন। সো এভরি মোবাইল মেজার রিসিভ পাওয়ার ফ্রম অল সারাউন্ডিং বেস স্টেশনস এন্ড কন্টিনিউয়াসলি রিপোর্টস ভ্যালু টু সার্ভিং বেস স্টেশন। সো সার্ভিং বেস স্টেশনকেও জানাই যে আমি আরেকটা টাওয়ার থেকে সিগন্যালস তোমার চেয়ে স্ট্রঙ্গার পাচ্ছি। সো ওই বেস স্টেশন বলতে পারে তাহলে তুমি তাহলে ওটার কাছে ট্রান্সফার করে যাও। হতে পারে শুধু ডিস্টেন্স না, মাঝখানে কিছু কিছু অবস্ট্রাকশন চলে আসছে। পরে আমরা দেখব যে ডিফারেন্ট এনভায়রনমেন্টে সেল সাইজ ডিফারেন্ট হয়। কিছু লার্জ সেল এনভায়রনমেন্ট থাকে, আউটডোর এনভায়রনমেন্ট, আবার সাপোজ একটা ইনডোর ভেনিউ, আমাদের আইইউবির ওই যে ক্যাফেটেরিয়া, ভিতরে দেখবো অনেকগুলো ছোট ছোট ট্রান্সমিটার লাগানো থাকে, মানে ওগুলোকে বলে মাইক্রো সেলস এন্ড ইভেন পিকো সেলস। এক্সকিউজ মি। সো একটা লার্জ অডিটোরিয়ামের ভেতরেও মাইক্রো সেলে ভাগ করা হতে পারে। আমরা সেল বলতে কিন্তু লার্জ বাইরের আউটডোর এরিয়া নট নেসেসারিলি, বুঝতে পারছো? সো ফাস্টার এই মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ড অফে ফাস্টার হ্যান্ড অফ রেঞ্জ এন্ড উইথ এমএসসি কন্ট্রোল টাইপ, মানে এটা সিম্পলার হ্যান্ড অফ। সো দিস আর particularly suited for microcell environment. Microcell environment হচ্ছে যেটাই বললাম যে একটা
ফিজিক্যাল এরিয়া স্মল বাট অনেক হাই পপুলেশন ডেন্সিটি। ওকে, আজকে জাস্ট ডেফিনিশন গুলো দেখছি, এগুলো এখন বইতে ডিসক্রিপশন গুলো একটু পড়া লাগবে। ইন্টার সিস্টেম হ্যান্ড অফ হচ্ছে, এটা হচ্ছে রোমিং এর ক্ষেত্রে ওয়ান পুরা মানে অপারেটর টু অ্যানাদার অপারেটর হ্যান্ড অফ। সো সাপোজ তুমি চাচ্ছ যে কথা বলতে বলতে তুমি এক দেশ থেকে আরেক দেশ ক্রস করবে, সো যাতে এই যে মানে ইন্টারন্যাশনাল রোমিং হ্যান্ড অফটাই হয়ে যায় ওয়াই উইদাউট বিং ডিসকানেক্টেড। এটা ইউরোপে খুব পপুলার। ওখানে ধরো অনেকগুলো ছোট ছোট দেশ, ওই সেনিয়ান এগ্রিমেন্টের মধ্যে ভিসা লাগে না, মানে কান্ট্রি টু কান্ট্রি ইউ ক্যান মানে ড্রাইভ ফ্রম ওয়ান কান্ট্রি টু কান্ট্রি অ্যাজ ইফ ইউ ড্রাইভিং ফ্রম ওয়ান ডিস্ট্রিক্ট টু আনাদার উইদিন আ কান্ট্রি। ওকে, আচ্ছা লাস্ট টপিকটা হচ্ছে, এটা ছবি আঁকা খুব ডিফিকাল্ট। বইয়ের ফিগার 3.4 কারো কাছে বই থাকলে বানাতে থাকলে একটু খুলো, বুঝাতে ইজিয়ার হবে আমার। ফিগার 3.4 ফিগারটা দেখো, বুঝাতে ইজিয়ার হবে। তারপরে আমি সিনারিওটা বলছি। স্যার বইটা তো নাই, আপনি একটু শেয়ার দিতে পারবেন, তাহলে স্ক্রিনশট নিতাম। আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করি, তারপরে পিডিএফ দেখে নিও। সিনারিওটা বলছি, সাপোজ ইমাজিন মিরপুর টু আগারগাঁও আর মিরপুর টু পল্লবী রোডটা। ওকে, মানে আমি জাস্ট মেট্রো রেলের রুটটা বলছি, মিরপুর টু পল্লবী বা মিরপুর টু আগারগাঁও এভরিওয়ান, ঠিক আছে? এই ফিজিক্যাল এরিয়াটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নর্মালি আমার এরিয়াটা হচ্ছে খুব হাই পপুলেশন ডেন্সিটি, হাই ট্রাফিক জ্যাম, রাইট? এখানে গাড়িতে বাসে রিক্সায় মানে যেটাই হোক একই স্পিড। মানে আমি ওই ধরো মিরপুর 10 নম্বর চক্কর পার হয়ে আসতে আমার মানে আধা ঘন্টা লাগতে পারে এভরিওয়ান। ওকে, সো এইখানে আমি যদি সেল ভাগ করি এন্ড হাই পপুলেশন ডেন্সিটি, সো আমি এখানে আমার টিপিক্যাল সেল ডিজাইন হবে অনেক ছোট ছোট সেল হবে আমার। মানে কি, আমার সেল সাইজ ডিটারমিন করছে মূলত পপুলেশন ডেন্সিটি। বিকজ এই যে যেটা দেখলাম, এই যে আমি 100টা চ্যানেল দিতে পারবো একটা সেলে, এসেনশিয়ালি আমার যদি তার মানে 100টা কল ওই সেল থেকে ম্যাক্সিমাম ইনিশিয়েট করতে পারবে। আমি যদি এখানে সব প্রবাবিলিটি খেলা হয়, যদি আমি ধরি আমার যদি এখানে 2জন মানুষ থাকে বা 3জন থাকে, তার মধ্যে এট আ টাইম মানে 1 in 3 will be on the phone at the same time, and আমরা একটা অ্যাডভান্স নেটওয়ার্কিং ক্লাসে দেখেছি, রাইট? আমি 300 মানুষের জন্যই আমি 100 চ্যানেল অ্যালোকেট করতে হবে, কারণ আমার মানে আমার স্ট্যাটিস্টিক্স বলে, ইউসেজ স্ট্যাটিস্টিক্স বলে যে এক জায়গায় 300 মানুষ থাকলে টিপিক্যালি 3জনের একজন এট আ টাইম এক সময় ফোনে থাকে। বুঝতে পারছো কথাটা? সো প্রতি 300 মানুষের জন্য আমি 100 চ্যানেল আমার দিতে হবে, মানে যেখানে 300 মানুষের ডেন্সিটি, এই এরিয়াটাকে আমার একটা সেলে ভাগ করতে লাগবে। ইজ এভরিওয়ান ফলোইং মাই অ্যানালিসিস? রাইট? ইয়েস স্যার। এই রিজনে তাহলে আমার যেটা বুঝলাম যে আমার ছোট ছোট এই যে তাহলে আমার মাইক্রো সেলস হবে, এন্ড জিওগ্রাফিক্যালি একসাথে এখানে স্পিডও যতটুকু ওই সেল এ থেকে সি, ওয়াইল এটাও কিছু অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স লাগে। একটা মানুষ টিপিক্যালি 20 মিনিট ফোন করে, বলে যে একটা ফোন কল টিপিক্যালি 20 মিনিট লাস্ট করে, মানে নর্মাল ইউজুয়াল ইউসেজ স্ট্যাটিস্টিক্স হিস্ট্রি বলে। সো 20 মিনিটে আমি দেখছি যত মানে যেই জ্যাম, সেল এ থেকে সি কেউ যেতে পারবে না, এ থেকে বি, বি থেকে সি এটাই পারবে, রাইট? মানে এগুলো ধরে আমি ডিজাইন করছি। এভরিওয়ান ইজ এভরিওয়ান উইথ মি? এখন রিসেন্টলি আমার ডিজাইনের মানে এই যে এক্সেপশন ক্রিয়েট করেছে মেট্রো রেল। মেট্রো রেলে উঠে একজন তো 10 মিনিটে পুরো মতিঝিল থেকে সরি ওই গুলশান কি বলে মিরপুর 10 থেকে আগারগাঁ চলে আসতে পারে আমার 10টা মাইক্রো সেল পার হয়ে। বুঝতে পারছো? সো তাহলে আমি কি ধরে ডিজাইনটা করব? সো এখানে আনসারটা হচ্ছে এই মিরপুর 10 থেকে আগারগাঁ এই জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে আমি
প্রত্যেক আমি দুই টায়ারে সেল ডিজাইন করব, দুই টায়ারে আর দুই লেয়ারে। উপরের লেয়ারে there will be some large umbrella cells, চারটা সেলে ভাগ করলাম পুরো এরিয়াটা, লেটস সে with high power antenna transmitter, মানে জাস্ট চারটা সেলে ভাগ করলাম, এত একটা রেঞ্জ অনেক বড়, ঠিক আছে। নিচের লেয়ারে আমি 40টা ছোট সেলে ভাগ করলাম। সো এখন একটা ফোন, একটা মানুষ একটা পার্টিকুলার লোকেশনে, সে দুইটা সেলের আন্ডারে, প্রথম উপরের লেয়ারে সে একটা ছোট সেলের আন্ডারে, প্রথম লেয়ারে, উপরের লেয়ারে সে একটা বড় সেলের আন্ডারে, আন্ডার বোথ সেলস। কথাটা বুঝতে পারছো ডিজাইনটা? ইয়েস স্যার। রাইট। সো সে এখন সে দুইটা টাওয়ারের সাথে তো সে কানেক্ট করবে না, একটার সাথেই করবে। তো সে কি প্রথম লেয়ারে স্মল মাইক্রোসেলের সাথে করবে, নাকি উপরে আমি বলতে পারি ওটা গ্র্যান্ডফাদার সেল? বুঝতে পারছো, একটা ফাদার সেল, একটা গ্র্যান্ডফাদার সেল, নাকি সে লার্জ গ্র্যান্ডফাদার সেলের টাওয়ারের সাথে করবে? এই ডিটারমিনেশনটা হবে তার স্পিডের উপর, সে যে কোনো একটার সাথে দুইটার সাথে করবে না। তার হিস্টোরিক্যাল, তার ওই ভেলোসিটি ট্র্যাক করে তাকে হয় ফার্স্ট লেয়ারে এক সেলের সাথে কানেকশন দিতে হবে, অথবা উপরের লেয়ারে লার্জ সেলের সাথে কানেকশন দিতে হবে। এটা দিস ইজ দি আমব্রেলা সেল অ্যাপ্রোচ। এন্ড তোমার ওই টোটাল সেল চ্যানেল ভাগগুলো কিছু আপার টায়ারের জন্য, আপার লেয়ারের জন্য দেওয়া হবে, কিছু লোয়ার লেয়ারে ভাগ করা হবে। সো আপার লেয়ারের গুলো যদি দাও, সে হাই স্পিড মোবাইল হয়, তার বেশি রোমিং করতে হবে না, কারণ আমি ধরে নিয়েছি সে মেট্রো রেলে আছে, তার জন্য অনেকগুলো স্টেশন মিলাই একটা সেল, মানে সে 20 মিনিটে মেট্রো রেলের স্পিডে যতদূর যেতে পারে অতটুকু মিলেই আমি একটা আপার সেলকে, আপার লেয়ার সেলকে ডিফাইন করেছি। ওকে, এখন 3.1, 3.2, 3.3, 3.4 শেষ করলাম। বইতে দেখবা এখানে প্রায় 50 পেজ মনে হয় মেটেরিয়াল। সো আজকের ক্লাসের পর এগুলো সব একবার রিভিউ করা লাগবে। ওকে, ইয়েস স্যার। অনেক পড়ালাম, 20 মিনিট গ্যাপ দিয়ে এবার 8টার সময় আরম্ভ করবো, জাস্ট একটা লেকচারই হলো। ওকে, স্যার স্টার্ট করি। নিজেরা এটা ডাউনলোড করে ফেলো, লেকচার 4। জি স্যার, ডাউনলোড করেছি। ওকে, গুড। আচ্ছা, এখন আসি। সো ইন্টারফিয়ারেন্সও ইন থিওরি দুই ধরনের হয়, পরে আসছি কেন বলছি ইন থিওরি। ওকে, কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স ভার্সেস অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফিয়ারেন্স। অ্যাডজেসেন্ট চ্যানেল মানে হচ্ছে ইন্টারফিয়ারেন্স উইদিন আ সেল, মানে একটা সেলের মধ্যে। কথার কথা, এই যে টিভি টিউনিং অনেক সময় বর্ডারে দেখা যায় না, দুইটা টিভি চ্যানেলেরই অল্প একটু সিগন্যাল আসছে, বুঝতে পারছো? বা রেডিও তো মাঝে মাঝে দুইটা স্টেশনেরই অল্প একটু সিগন্যাল আসছে, পাওয়া যাচ্ছে। ইয়েস স্যার। ওইটাই হচ্ছে এই যে অ্যাডজেসেন্ট, মানে পাশাপাশি চ্যানেল। ইন্টারফেরেন্স উইদিন আ সেল বিটুইন অ্যাডজেসেন্ট ফ্রিকোয়েন্সিজ, মানে পাশাপাশি পরপর দুই চ্যানেলের। কারণ হচ্ছে কি, ওই যে ওই ফিল্টার গুলা অত পারফেক্ট হয় না যে অ্যাকচুয়ালি কাট অফ করবে ওই ব্যান্ডের পর, ওই জন্য। আচ্ছা, এন্ড কো চ্যানেল ইন্টারফারেন্স বলতে হচ্ছে যেটা আমরা নর্মালি আগে ইন্টারফেস বলতে বুঝতাম, যে সেম সেট অফ ফ্রিকোয়েন্সিজ দুইটা সেলের। সো সেম ভ্যালু অ্যাক্সিডেন্টালি ধরো আরেক কলকে অ্যাসাইন করা হয়েছে, ওই 88.8 মেগাহার্টজ দুইটা কলকে দিয়ে দেওয়া হলো, ওইটা হচ্ছে। সো এটাই নর্মালি আমরা ইন্টারফেস বলতে যেটা বুঝতাম, যে কো চ্যানেল বলতে বিটুইন সেলস ইউজিং সেম সেট অফ ফ্রিকোয়েন্সিজ, মানে দি ডিফল্ট মিনিং অফ ইন্টারফিয়ারেন্স। ভার্সাস অ্যাডজেসেন্ট চ্যানেল হচ্ছে পাশাপাশি দুইটা চ্যানেলেরই মাঝখানে গ্যাপ নাই সেটা। ওকে, আচ্ছা, আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও ফিজিক্সে আগে দেখেছো, মানে এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও বলতে বোঝায় মানে অ্যাকচুয়াল ইওর ওয়ান্টেড সিগন্যাল অ্যাম্পলিটিউড ডিভাইডেড বাই টোটাল অল দি আদার আনওয়ান্টেড সিগন্যাল অ্যাম্পলিটিউডস। ওটাই হচ্ছে নয়েজের ডেফিনেশন, রাইট? অল দি আদার অ্যাম্বিয়েন্ট আনওয়ান্টেড আদার সিগন্যালস। সো
ঠিক আছে? সো এখানে ফর্মুলাটা স্লাইড 4 এ আমি, সো এস হচ্ছে টোটাল সিগন্যাল স্ট্রেংথ, সিগন্যাল পাওয়ার ইন ওয়াটস ডিভাইডেড বাই, দেখো সামেশন করা হয়েছে, সো এক একটা ডিফারেন্ট ইন্টারফিয়ারিং সিগন্যালস, ওকে, প্রত্যেকটা টোটাল পাওয়ার। সেখানে বলা হয় যে ইন্ডেক্স আই টু আই নট বলতে ধরো যতগুলা টোটাল কম্পোনেন্ট আমার আসছে সবগুলার অ্যাড করে, ঠিক আছে? ওকে, সো এস হচ্ছে সিগন্যাল পাওয়ার অফ ডেজিগনেটেড সেল বেস স্টেশন। সো তুমি যেই সেলে আছো, তোমার ওই যেই বেসের সাথে কথা বলছো ওইটার থেকে অ্যাকচুয়াল পাওয়ার কত, ডিভাইডেড বাই ওই যে ক্যাপিটাল আই সাবস্ক্রিপ্ট স্মল আই হচ্ছে সিগন্যাল পাওয়ার ফ্রম ith ইন্টারফিয়ারিং ক্রস চ্যানেল সেল বেস স্টেশন, মানে অন্যান্য সেম চ্যানেল যদি অন্য সেলে থাকে সেখান থেকে কতটুকু সিগন্যাল স্ট্রেংথ পাওয়া যাচ্ছে। and I naught হচ্ছে নাম্বার অফ co-channel interfering cells which is equal to 6 for hexagonal cell shape restricting to first tier। এটা বলতে কি বোঝায়? স্লাইড 5 এ আসো, স্লাইড 5, স্লাইড 5 एवरीवन। জি স্যার। আচ্ছা, সাপোজ তুমি এই যে এ এন্ড প্রত্যেকটা সাইডের ওই যে সারাউন্ডিং এ যেটা দেয়া অন্যান্য ক্লাস্টারের এ যেটা, ওকে, 6 দিকে 6 ক্লাস্টারের মধ্যে এ যেই সেলগুলো আছে। আচ্ছা, যেটা আমরা জানি যে একটা সেলের সিগন্যাল স্ট্রেংথ এই যে সেন্টার থেকে এন্ডের বাইরে যাবে না। সো সাপোজ তুমি সেন্টারের এ পজিশনে আছো, ওকে ওকে, এখন ওই যে রেস্ট্রিক্ট ফার্স্ট টায়ার বলতে হচ্ছে এক রাউন্ড আর কি, এক রাউন্ডের মধ্যে অন্য এ যেগুলা, সো কোনোটার সিগন্যালে কি তোমার পর্যন্ত পৌঁছাচ্ছে? এনিওয়ান? ডিফারেন্ট। না, প্রথম হচ্ছে পৌঁছানোর কথা না, কারণ কোন সেলের সিগন্যাল দেখো না সবগুলো তো মধ্যে বিসি এগুলো আছে বাই ডিজাইন, তাই না, বাই ডেফিনেশন অফ এই যে সেলুলার কনসেপ্ট। একটা উপরের এ সেলের টাওয়ারের সিগন্যাল তো ওই হেক্সাগন শেপের বাইরেই যাওয়ার কথা না, সো বাইরে কিছু দূর অনেক জিওগ্রাফিক্যাল ডিসটেন্স আছে, তারপর আরেকটার মধ্যে আসার একদমই কথা না, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমরা সো এটা একটা থিওরিটিক্যাল সিনারি ইমাজিন করছি। সাপোজ এই আমার ক্লাস্টার সাইজগুলো ছোট, 7 সেল 12 সেল 19 সেল না 3 সেল ক্লাস্টার, তখন হতে পারে অনেক কাছে চলে আসছে আমি অন্যান্য এর সাথে, যদি 3 সেল ক্লাস্টার হয়। আচ্ছা, সাপোজ যেটা বললাম ওই উপরের এ ওর একদিকে এটা ওই যে একদিকে অনেক উঁচু উঁচু বিল্ডিং, আরেক দিকে খালি মাঠ, ভুল ক্রমশ সেলটা মাঝখানে বসানো হয়েছে সেলের টাওয়ারটা, সো যেদিকে হাই ডেনসিটি কনস্ট্রাকশন ওইটা পেনিট্রেট করতে গিয়ে অন্যদিকে আবার পাওয়ার অনেক বেড়ে অন্যদিকে অনেক দূর আমার সিগন্যালটা চলে আসছে ভুলবশত, সো কিছু ফুটপ্রিন্ট আবার চলে আসতে পারে। আবার বলছি খুবই এগুলা প্র্যাকটিক্যালি খুবই মিনিমাল হবে অ্যাকচুয়াল পাওয়ার রিসিভড, ওকে, তাও জাস্ট টু ক্যালকুলেট। আচ্ছা, সো কো চ্যানেল ইন্টারফেরিং বলতে এটাই বোঝাচ্ছে যে ফার্স্ট টায়ার, টিআইআর টায়ার বলতে বোঝায় ফার্স্ট রাউন্ডে অন্যান্য ক্লাস্টারের যে সেলগুলোতে সেম চ্যানেল ইউজ করা হচ্ছে সেগুলা, ঠিক আছে? আচ্ছা, এখানে কয়েকটা অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে। আর হচ্ছে এই যে সেন্টার থেকে ভার্টেক্সের ডিসটেন্স আর। আচ্ছা, দুই সেলের সেন্টারের মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, এভরিওয়ান, ওকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে সাপোজ আমি একটা সেলের এই কর্নারে আছি, সো আমার উপরের দুইটা সেলের সাথে ডিসটেন্স ধরতে পারি অ্যাপ্রক্সিমেটলি ক্যাপিটাল ডি প্লাস ক্যাপিটাল আর, কারণ ডি টু ডি হচ্ছে সেন্টার টু সেন্টার, আর আরেক ভার্টেক্সে ওই ডিরেকশনে আরো আর আমি গেছি। সিমিলারলি নিচের দুইটা হবে ক্যাপিটাল ডি মাইনাস আর, আবার ওই যে সেন্টার টু সেন্টার ডি আমি আর কাছে চলে গেছি নিচের দুইটার, আর দুই সাইডের হচ্ছে ওই যে আমি একই সার্কেলেই আছি তো জাস্ট ক্যাপিটাল ডি ধরতে পারি। আবার এগুলো খুব অ্যাপ্রক্সিমেট করা। অ্যান্ড এই যে এখন একটা এপ্রিসিয়েট করবা যে হেক্সাগোনাল জিওমেট্রি অ্যাকচুয়াল ভ্যালু নিলে ম্যাথস অনেক কমপ্লেক্স হয়ে যায়, সো এই রাফ অ্যাপ্রক্সিমেশন গুলো তেমন একটা অ্যাকুরেসি হারায় না, বাট মেক্স দ্য ম্যাথস ইজিয়ার, এই জন্য এই অ্যাপ্রক্সিমেশন গুলো করা হয়, ঠিক আছে? আচ্ছা, সো হেক্সাগোনাল জিওমেট্রি এই ভ্যালু ডিরাইভ করা যায় যে অ্যাপ্রক্সিমেটলি ডি ইকুয়াল টু √3 n r, n হচ্ছে নাম্বার অফ সেলস ইন দ্য ক্লাস্টার,
ওকে, স্লাইড 6। সো টোটাল পাওয়ার মানে সিগন্যাল টু ইন্টারফেস রেশিও আসে এই ফর্মুলাগুলো। তো উপরেরটা হচ্ছে জেনারেল ডিআই ধরে, নিচে হচ্ছে সব ডিসটেন্স সেম ধরলে পরে আরো সিম্পলিফাই করে। সো এই ফর্মুলাগুলা আমি যেটা অ্যালাউ করব যে একটা ফর্মুলা শিট নিয়ে আসতে পারবা, ওইটা এক্সামের সাথে স্টেপল করতে হবে খাতার সাথে। ওকে, মানে নিজে হাতে লিখে নাম আইডি লিখে আনতে হবে। এই ফর্মুলা মুখস্থ রাখার কোনো মানে হয় না। হ্যাঁ বলো। বললাম যে ঠিক আছে। হ্যাঁ তাই না, কারণ হচ্ছে কি ওই যে ওপেন বুক এক্সাম দেয়া যেটা বললাম, ওইটা এখন মানে ওই যে ওই অ্যাক্রেডিটেশন ওপি রিকোয়ারমেন্ট থেকে ব্যান করে দিয়েছে। ফর্মুলা শিট অ্যালাউড, আমি ওইটারে ফর্মুলা শিট বলে চালাই দেবো, আমি ওটা খাতার সাথে স্টেপল করে আমি সাবমিটও করবো। সো কেউ মানে অডিট করলে দেখতে পারবে যে হ্যাঁ একটা ফর্মুলা শিট অ্যালাউ করতে পারি আমি, ওপেন বুক তো হয় নাই। ওকে, সো এখন আসি এই দুইটা একটু ডেসক্রিপশন। সো অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফেরেন্স মানে ইন্টারফেরেন্স বিটুইন সিগন্যাল, সাইড 7, বিটুইন সিগন্যাল উইদিন সেম সেল ইউজিং এই যে অ্যাডজেসেন্ট পাশাপাশি ফ্রিকোয়েন্সি সেল, and this happens because of imperfect receiver filters that allow nearby frequencies to leak into pass band. So filter গুলো পারফেক্ট না হলে দুই পাশের গুলো কিছু অ্যালাউ করে। ওকে, এটা কমানোর কিছু সলিউশন আছে। শার্পার ফিল্টার্স, মোর এক্সপেন্সিভ ইলেকট্রনিক ইউজ করলে হয়। গার্ড ব্যান্ড মানে দুই পাশাপাশি ব্যান্ডের মাঝখানে একটু গ্যাপ রাখা। এখন একটা মাথায় রাখো, প্রত্যেকটা সলিউশনের আবার কিছু কস্ট ইনভলভ, রাইট? গার্ড ব্যান্ড কস্ট হচ্ছে আমার, আমি স্পেকট্রাম আরো নষ্ট করছি, এমনি আমার স্পেকট্রাম লিমিটেড, মাঝখানে কিছু গার্ড রাখা মানে কিগুলা গ্যাপ আনইউজড, রাইট? আমি স্পেকট্রাম বেসিক্যালি নষ্ট করছি। শার্পার ফিল্টার্স মানে হচ্ছে আমার হার্ডওয়্যার আরো এক্সপেন্সিভ হচ্ছে, দিস মাইট বি চিপার দেন ওয়েস্টিং ব্যান্ড, তাই না? মানে ব্যান্ডউইথ ইজ লট মোর এক্সপেন্সিভ বিকজ ইট ইজ রেয়ার, রাইট? আচ্ছা, thirdটা easiest solution, round robin allocation of channels between cells in a cluster to increase separation within a cell। এর মানে হচ্ছে আমার এক্সাম্পল আমি দিয়েছিলাম না যে 700 চ্যানেল আছে, 7টা সেল আছে আমার ক্লাস্টারে। সো 1 to 100 চ্যানেল এ তে, সেল এ তে 101 to 200 বি তে, এভরিওয়ান মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, এই 700 কে আমি যদি অন্যভাবে একটু ভাগ করি, এভাবে করলাম, আমি চ্যানেল 1 দিলাম এ কে, 2 দিলাম বি কে, 3 দিলাম সি কে, এভাবে 7 দিলাম জি কে, আবার 8 দিলাম এ কে, 9 দিলাম বি কে। সো এ কি পাচ্ছে? 1 থেকে 100 পাচ্ছে না, 1, তারপর 8, তারপরে 15, বুঝতে পারছো, তারপরে 22, এভাবে করে করে পাচ্ছে। বি পাচ্ছে 2, তারপর 8, সরি দেখ 2, তারপর 9, তারপরে 9 প্লাস 7 16, এভাবে করে পাচ্ছে। কথাটা বুঝতে পারছো? ঠিক 700টা আমি 7 জনের মধ্যেই অ্যাসাইন করছি, কিন্তু প্রথম 101 জনকে, সেকেন্ড 102 জনকে, এভাবে না। মানে আমি ওই যে মানে 1 2 3 4 5 6 7 7 জনকে দিলাম, আবার 8 থেকে 15 দিলাম, এভাবে করে। এটা কি বলে রাউন্ড রবিন অ্যালোকেশন, মানে বিটুইন দ্য সেলস। সো তাহলে কি হচ্ছে, সেল এ তে অ্যাডজেসেন্ট চ্যানেল হতো, সেল এ তে চ্যানেল 1 এন্ড চ্যানেল 2 ইন্টারফেয়ার করতে পারে পাশাপাশি। এখন সেল এ তে আমি দিয়েছি চ্যানেল 1 8 15 22, এভাবে অটোমেটিক গ্যাপ হয়ে গেছে 1 আর 8 এর মধ্যে, উইদাউট ওয়েস্টিং গার্ড ব্যান্ড। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা উনো খেলি না, প্রথম 10টা কার্ড একজনকে না দিয়ে, রাইট, রোটেট করে করে দেয়া, ওইটাই। তাহলে ওই যে কি বলবো, সাফলটা বেটার হয়, ইয়েস স্যার। রাইট? একই জিনিস। ওকে, আচ্ছা, আবার 2টা মিনিট গ্যাপ নেই, আরেকটা টপিকে যাবো এখন।
আচ্ছা গাইস, লাস্ট টপিক। সো এখন আসি ইনক্রিজিং ক্যাপাসিটি। আচ্ছা, তো যেটা বললাম, এই যে গ্রামীণের বা যে কোনো মোবাইল অপারেটরের সাবস্ক্রাইবার বেড়েই যাচ্ছে, রাইট? সো ইমাজিন, মানে 20 বছর আগে যেই ডিজাইনটা করেছে, মানে পুরো নেটওয়ার্ক ডিজাইন করেছিল গ্রামীণ, তখন তো আগামী 20 বছর চিন্তা করে করেনি, তাই না? মানে টোটাল সেল সাইজ, সাবস্ক্রাইবার সাইজ এক জায়গায়, কথার কথা, বা এখন মানে যেই পপুলেশন ডেনসিটি যে কোনো একটা রিজনে, এখন নেক্সট 10 বছর পরে সেম নাও থাকতে পারে। সো এখন কথার কথা যে আমাদের 300 ফিট রোড, পুরা খালি এলাকা, সো এখানে এক একটা সেল সাইজ অনেক বড় বড় হবে, রাইট? এখন পূর্বাঞ্চল ডেভেলপ করে গেলে দ্যাট মে, কথার কথা, বিকাম লাইক উত্তরা, আরেকটু আরো ডেন্সলি পপুলেটেড, বুঝতে পারছো? সো মানে কি, এই যে টোপোলজি চেঞ্জ হতে থাকে। শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. Yes, sir. সো তার মানে কি, মানে ডাইনামিক্যালি, মানে মোবাইল কোম্পানি মে নিড টু ইনক্রিজ ক্যাপাসিটি। এমন না যে সে পার্মানেন্ট লাইফ লং একটা ডিজাইন করে ফেললো, সেল সাইজ কি হবে, কোন এক এক সেলে কয়টা চ্যানেল থাকবে, আর এটাই আজীবনের জন্য, সেটা না। সো as number of users commonly, as number of users commonly, মানে usually within a cell rises, number of channel assigned to it may not be enough. So need to increase number of channels per unit coverage area, মানে per square kilometer. ওকে, এখন এটা কমনলি 3 ভাবে করা যায়। একটাকে বলে সেল স্প্লিটিং, স্লাইড 9। সেকেন্ডটাকে বলে সেক্টরিং, থার্ড বলে মাইক্রোসেল জোনিং। ওকে, তিনটাই দেখবো, আর তিনটা ডেফিনেশন দেখবো, তিনটার প্রোজ এন্ড কনস দেখবো। মানে তিনটা বুঝলে নিজেরই, সেগুলো কমন এক্সাম কোয়েশ্চেন হয় কি, ডিফারেন্ট সিনারিও দিয়ে বলা যে এখানে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আর ওরকম ফিক্সড আনসার নাই। সেল স্প্লিটিং, স্লাইড 10, সিম্পল জিনিস, জাস্ট একটা সেলকে স্মলার, জাস্ট ছোট করে ভাগ করা। সো সাব ডিভাইড আ কনজেস্টেড সেল ইনটু স্মলার মাইক্রোসেলস, দেন ইচ, মানে এক জায়গায় পপুলেশন বেড়ে গেল, ওই সেলটাকে ভাগ করে দুইটা সেল বানাও। সো তাতে কি হবে, প্রথমত তোমার ওই ক্লাস্টারটা আবার রিডিজাইন হবে। তোমার আনলেস এন বাড়ে, তোমার 7 সেল ক্লাস্টার আছে, ওই ক্লাস্টারই এক জায়গায় পপুলেশন বেড়ে গেল। সো তুমি, মানে ধরো কথার কথা, একটা জায়গায় ওই যে অনেক সময় ওই ইলেকশনের সময় ওই যে কনস্টিটিউয়েন্সি ডিমার্কেশন চেঞ্জ করে না, মানে আমাদের এই পার্লামেন্টে 300 সিট কিন্তু বাড়ে না, কিন্তু মাঝখানে ডিমার্কেশন মাঝে মাঝে চেঞ্জ হয়। সো ওই জোনে তোমার, সরি, একটা ক্লাস্টারে 7টা সেলই আছে, ওর একদিকে ডেনসিটি বাড়লো, সো ওই সেলটার সাইজ ছোট করে, যেখানে কমে গেছে ওই সেলটার সাইজ বড় করলাম। সো সাবডিভাইড আ congested cell into smaller microcells, and each cell will have its new own base station or new base station. And base station new cells have lower transmission range and transmission power. So সেল ছোট হলে অবশ্যই ট্রান্সমিশন পাওয়ারটা কমবে, কারণ ওই রেঞ্জটাই কভার করছে। তারপর হ্যান্ড অফ ইস্যুস মাস্ট বি কনসিডার্ড ফর ইউজার্স ট্রাভার্সিং দ্য নিউ মাইক্রোসেলস। হ্যান্ড অফও বেশি হতে পারে। এগুলো ওই যে মাইক্রোসেল টিপিক্যালি হয় কি, একটা লার্জ এরিয়ায় অনেক পপুলেশন, যেটা বলে একটা বড় অডিটোরিয়াম, সিনেমা হল, ওইগুলাতে, একটা স্টেডিয়াম। আচ্ছা, এই যে মাইক্রোসেল, পিকোসেলের এক্সাম্পল, এগুলো একটা ফিজিক্যাল ছবি, নিশ্চয়ই অনেক বড় বড় ঘরে ছাদে লাগানো দেখতে পারো, বড় অডিটোরিয়াম যে। সাইড 11। ওকে, নেক্সট মেথড আসি, সেক্টরিং। সো সেল স্প্লিটিং দেখলাম, সেক্টরিং মানে হচ্ছে replace a single omnidirectional, মানে all directional antenna with several directional antennas each radiating within a specified sector। মানে সেন্টারে ওই অ্যান্টেনাটা সেল সেন্টার থেকে অল ডিরেকশনে ট্রান্সমিট করবে না। একটা এরপরে ডায়াগ্রাম দেখাচ্ছি। অ্যালোকেটেড চ্যানেলস ডিভাইডেড আমাং সেক্টরস। সো কথার কথা, আমি এই 100 চ্যানেল আছে, আমি 3টা সেক্টরে ভাগ করলাম সেলটাকে, তাহলে 100-র মধ্যে 33টা করে এক এক সেক্টরে যাবে। হ্যান্ড অফ রিকোয়ার্ড ফর মুভমেন্ট বিটুইন সেক্টরস উইদিন আ সেল। নিচেরটা পয়েন্টে পরে আসি। সো স্লাইড 13-এ আসি। এটা বোঝানোর জন্য চিন্তা করি কিভাবে বোঝানো যায়, এটা আসলে অনলাইন বোঝানো ডিফিকাল্ট। আচ্ছা, দাঁড়াও, এটা আমি ডায়াগ্রাম লাগবে। স্লাইড 5-এ ফেরত আসো এভরিওয়ান, স্লাইড 5-এ ফেরত আসো।
ঠিক আছে? ওকে, আচ্ছা। সো সাপোজ, সো আবার একটু রিকল করে, এই যে আমার মাঝখানে এক একটা ভার্টেক্স অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, রাইট? হেক্সাগনের জন্য মানে প্রত্যেকটা ভার্টেক্স যদি মাঝখানে ডায়াগোনাল যদি মিট করে, বুঝতে পারছো? ডায়াগোনাল মাঝখানে মিট করলে 6 দিক থেকে এক একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে এভরিওয়ান? আচ্ছা, Yes, sir. এখন আমি 60 ডিগ্রি সেক্টরিং মানে হচ্ছে তুমি সেন্টারে একটা অ্যান্টেনা উইল নট ট্রান্সমিট সার্কুলারলি ইন অল ডিরেকশনস, ইনস্টেড ইউ উইল হ্যাভ 6 অ্যান্টেনাস, এক একটা এই যে এক একটা ট্রায়াঙ্গেলে ট্রান্সমিট করবে, বুঝতে পারছো? মাঝখানে 6টা ডায়াগোনাল টানো, এখানে এখন 6টা ডিফারেন্ট অ্যান্টেনা এক একটা এক এক ডিরেকশনে এক এক ট্রায়াঙ্গেলে ট্রান্সমিট করবে। 6টা অ্যান্টেনা 6 ডিরেকশনে সেন্টার থেকে। ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টারিং এর এক্সাম্পল। 120 ডিগ্রি সেক্টরিং হইতে পারে, তাহলে 3টা অ্যান্টেনা থাকবে, এক একটা 2টা করে সেক্টরে ট্রান্সমিট করবে। ওকে, 180 ডিগ্রি হতে পারে, মাঝখান থেকে লাইন টেনে 2টা অ্যান্টেনা, একটা উপরে একটা নিচে ট্রান্সমিট করবে 180 ডিগ্রি যদি করি 3 সেক্টরে একসাথে, ঠিক আছে? উইথ মি এভরিওয়ান? আচ্ছা, Yes, sir. এখন আসি সেক্টরিং করলে কনসিকোয়েন্স। সো সাপোজ আমি 60 ডিগ্রি সেক্টরিং করলাম, এটাতে হয় কি, ধরো তুমি সেন্টার সেলে আছো, তোমার সিগন্যালটা যেটা উপরের দিকে যাচ্ছে, উপরের আচ্ছা 60 ডিগ্রি সেন্টারিং করে ফ্রিকোয়েন্সি গুলো সেক্টরের মধ্যে আমি সাবডিভাইড করলাম। ওকে, লেটস সে 10টা করে এক এক সেক্টরে আসলো, মানে এখন 100 ডিভাইডেড বাই 6 করলে হয় 16, এটা ধরো সিম্পলিফাই করে সাপোজ 10টা আসলো 1 থেকে 10, সো 1 থেকে 10 উপরের দিকে, 11 থেকে 20 আরেক দিকে ভাবেই আসছে। আচ্ছা, এখন সেকশন উপরের দিকে তুমি যখন ট্রান্সমিট করো, তোমার ফুটপ্রিন্টের মধ্যে উপরের সেলটা আছে রাইট অ্যাবাভ, বুঝতে পারছো? সিমিলারলি একদম নিচের এরটাও তোমার উপর আসতে পারে, তোমার সেন্টারের উপর আসতে পারে। এখানে দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ 60 ডিগ্রি সেন্টারিং করলে তোমার নিচে ইয়েতে আসি। এখন লেটস গেট টু, বলছি কোনটা, স্লাইড 13 একটু আরেকবার আসো। স্লাইড 13। So 60 degree sectors, এই যে only 1 out of the 6 cells in the first tier radiate onto a given cell, মানে হচ্ছে তুমি যদি সেন্টারে এ তে থাকো, তোমার এর ফুটপ্রিন্ট উপরেরটার এ খালি এবং শুধু নিচের সেলের এই তোমার উপর আসছে। এটার নেক্সট কনসিকোয়েন্স হচ্ছে, লেটস গেট টু স্লাইড 6 এভরিওয়ান, স্লাইড 6। স্মল আই নট, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্টারফিয়ারিং সিগন্যালস 60 ডিগ্রি সেক্টরিং এ স্মল আই নট এর ভ্যালু হচ্ছে 1, যেটা অমনিডিরেকশনাল অ্যান্টেনাতে আই নট এর ভ্যালু হচ্ছে 6। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? গেট ব্যাক টু স্লাইড 5। এখানে আবার ওই যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও ফর্মুলাটা আসে অ্যাকচুয়াল সিগন্যাল ডিভাইডেড বাই আশেপাশের ওই যে সারাউন্ডিং 6টা সেলের যতটুকু সিগন্যাল তোমার পর্যন্ত লিক করে তোমার পর্যন্ত এসছে এত দূর। সো ওই 6টা সেম ফ্রিকোয়েন্সির বাকি 6টা সিগন্যালগুলো অ্যাড করতে হচ্ছে, মানে দ্যাট ইজ দ্য টোটাল নয়েজ। এই ক্ষেত্রে যদি তোমার 60 ডিগ্রি সেক্টরিং হয়, এক একটা অ্যান্টেনা দেখো তোমার মানে তোমার উপর সেম এ শুধু একটা সেল থেকে তোমার উপর ভর করছে, শুধু বাকি 6টা সারাউন্ডিং এর শুধু একটার ফুটপ্রিন্টে তুমি আছো সেন্টারে। সিমিলার তোমার ফুটপ্রিন্টও খালি উপরেরটাই বা একটাই, বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি 120 ডিগ্রি সেক্টরিং হয়, যে কোনো সেলের ফুটপ্রিন্টে
ওই ডিরেকশনে আরো 2টা সেল হবে এবং পিছনে শুধু 2টা সেলের ফুটপ্রিন্ট শেয়ার হবে। সো এই ক্ষেত্রে আই নট এর ভ্যালু হবে 2, যেটা অমনি ডিরেকশনে হচ্ছে 6। সো আমি স্লাইড 13 এ আবার প্রথম কত দুটা বোঝা গেছে কিনা। ইউজিং 120 degree sectors, only 2 out of the 6 cells in the first tier radiate onto a given cell. And using 60 degree, only 1 out of the 6 cells radiate onto a given cell. এই কত দুটা বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ, সো তোমার তাহলে কি হচ্ছে, সেক্টরিং এ তুমি সিগন্যাল টু ইন্টারফেস রেশিওটা বাড়ালা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রত্যেক সেলফোন সেটের একটা মিনিমাম এসআইআর থাকে, যে সিগন্যাল মাস্ট বি অ্যাট লিস্ট এতটা অ্যাবভ দ্য নয়েজ লেভেল ফর দ্য সেট টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু, নো হুইচ ইজ দ্য গুড সিগন্যাল, হুইচ ইজ নয়েজ। সো তোমার এখানে এসআইআর বাড়ছে, তুমি যদি এসআইআর সেম রাখতে চাও তাহলে ইউ ক্যান রিডিউস ক্লাস্টার সাইজ এন্ড মানে bring the other same reuse cells close together. সো এর মানে আমি বলছি আমি এসআইআর আমার একটা মিনিমাম রাখলেই চলছে, এই সেক্টরে কোনো এসআইআর বেড়েছে, সো আমি এসআইআর মিনিমাম পাওয়ার মানে মিনিমাম রাখার জন্য আমি আমার ক্লাস্টার সাইজ ছোট করতে পারি। n = 7 এর জায়গায় n = 3 করে ফেলতে পারি আমি। এখন যদি n = 3 করি, এই একটা ক্লাস্টার 7টার মধ্যে আমি দুইবার রিপিট করে ফেলছি সেম চ্যানেলগুলা। So sectoring increases SIR, so cluster size may be reduced, keeping the same signal quality. So পরের স্লাইড এই যে sectoring increases capacity by increasing SIR, slide 14, so that cluster size may be reduced, মানে তোমার সেম সিগন্যাল কোয়ালিটির জন্য পারফরম্যান্স কোয়ালিটির জন্য 7 সেল ক্লাস্টার না করে 3 সেল করতে পারছো তুমি। সো টোটাল একটা দেশের ম্যাপে তুমি আরো বেশি সংখ্যক বার রিইউজ করছো ফ্রিকোয়েন্সি। ক্লাস্টার সাইজ ছোট মানে প্রত্যেক ক্লাস্টারেই তো সেম পুরো বিটিআরসি তে কেনা ব্যান্ডটাই রিপিট হচ্ছে, আরো বেশি সংখ্যক বার রিপিট করতে পারছো। ওকে, এটার একটা খালি ড্রব্যাক হচ্ছে ইনক্রিজেস ব্লকিং প্রবাবিলিটি। কারণ এখন যেটা হয়ে গেছে, এই যে আগে ছিল তোমার যেটা কি হোয়াটএভার 100টা চ্যানেল টোটাল আছে এই সেলের মধ্যে, 101টা কল হলে কল ব্লক হবে, আর তুমি ফার্দার ধরো 6টা সেক্টরে ভাগ করে 16টা করে এক এক সেক্টরে দিয়ে দিলা, এক সেক্টরে 16 বেশি 17টা হতেই পারে, সো ব্লকিং প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। যে পুরো সেলে হয়তো 100 জন নাই, বাট ওই সেক্টরে 17 জন আছে। সবসময় এই মানুষের ডিস্ট্রিবিউশন তো আর পারফেক্টলি ইভেন হবে না। ওকে, এগুলো একবারে অনেক কিছু পড়াচ্ছি, পুরো পড়তে লাগবে, তারপরে প্রবলেমস করতে লাগবে। ফাইনাল পয়েন্ট মেথড হচ্ছে মাইক্রোসেল জোনিং। এটা হচ্ছে তোমার বেস স্টেশন একটাই থাকে, তুমি অ্যান্টেনা বেশ কয়টা দিবে। এখন অ্যান্টেনা গুলো হবে অন দি আউটসাইড, সো লার্জ বেস স্টেশন অ্যান্টেনা রিপ্লেসড বাই সেভারাল low powered antennas on the edges of the cell. Mobile retains same channel and base station simply switches channel to a different antenna as it traverses zones. So এটা হচ্ছে slide 16 এর ডায়াগ্রামটা আছে। এখন অ্যান্টেনাটা সেন্টারের জায়গায় এন্ডে চলে গেল রেডিয়েটিং ইনওয়ার্ডস। ওকে, সো এখানে আমি ওই চ্যানেলগুলো ভাগ করে সেক্টরিং করছি না, জাস্ট ট্রান্সমিশন এক একবার এক এক অ্যান্টেনা দিয়ে করছি, এক এক অ্যান্টেনার পাওয়ারটা কমায় দিলাম। So এই ক্ষেত্রে যেটা হয়, এই যে less power needed per antenna, slide 17. So again, smaller cells will be used without compromising SIR, and this is better than sectoring because এই যে আমি further মানে সাব ক্যাটাগরি করে দিচ্ছি না চ্যানেলগুলোকে সেক্টর ওয়াইজ, আর এখানে জাস্ট ওই চ্যানেল চেঞ্জ করাচ্ছে, কন্ট্রোলিং অ্যান্টেনা চেঞ্জ করে ইজ ইজিয়ার। সো ঠিক হ্যান্ড অফ রিকোয়ার্ড না, অ্যান্টেনা চেঞ্জ করে, এটা লেস ওয়ার্ক ইনভলভ। 3.5 and 3.7 শেষ করলাম, 3.6 বাদ আছে, এটা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক টু দিয়ে দেবো আমি। সো বেসিক্যালি 3.1 থেকে 3.7 শেষ করছি, 3.6 ছাড়া, এন্ড আবার বলছি দিস ইজ দি মেইন পার্ট অফ দ্য কোর্স। সো অনেক পড়া, এটা করে ফেলতে হবে।
নেক্সট উইকের আগে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এখানে পড়া জমায় গেলে মানে ইয়ে করতে পারবো না, তাই না? খুলে উঠতে পারবো না, মানে এক্সাম ওপেন বুক না, জাস্ট ফর্মুলা লিখে আনতে পারবো, দ্যাটস ইট। ওকে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ নেক্সট মানডে, আর স্যাম্পল প্রবলেম আমি আপলোড করে দেবো একটু পর। লাগবে না অনলাইন ক্লাসে, তো অপশনাল ছুটির দিনে। হ্যাঁ, ওকে, গুড নাইট এভরিওয়ান, বাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার